দেখুন, একেবারে আজকের খবরে আসি যে হরিয়ানার পুলিশ আজ মালদার 7 জন পরিযায়ী শ্রমিককে আটক করে নথিপত্র চেক করছে। অভিযোগ যে তাদের পরিবারের লোকজন বলছেন যে তাদের খাবারও নাকি দেয়া হচ্ছে না। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে এ রাজ্যের কোনো না কোনো জেলার পরিযায়ী শ্রমিকদের এই রকম হেনস্থা, কোথাও মারধরের মুখোমুখি হতে হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। আমরা প্রতিদিন সেই ছবি তুলে ধরছি। এখন এটা যেমন ঠিক, পাশাপাশি আবার এটাও ঠিক যে পশ্চিমবঙ্গে জাল নথি তৈরি হচ্ছে এবং বেআইনি অনুপ্রবেশকারীরা পরপর কয়েকটা অপরাধের ঘটনা দেখলে দেখা যাবে যে এ রাজ্যের এবং অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ছে। কোথাও অত্যন্ত বিপজ্জনকভাবে এ রাজ্যের নথির, এ রাজ্যের পরিচয়পত্রের বিশ্বাসযোগ্যতা কি প্রতিদিন ধাক্কা খাচ্ছে। এই প্রশ্ন নিয়ে যাব আমার পরবর্তী বক্তা সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের কাছে। তিলোত্তমা, এটা বেশ কিছুদিন ধরে, মানে ধরা যাক যখন আধার কার্ড এখানে ভারতবর্ষে আনা হলো এবং আধার কার্ডের যে উদ্দেশ্য ছিল যে আধারের মধ্যে দিয়ে নাগরিকত্বের পরিচয়টা সম্পূর্ণ করা হবে, কিন্তু এই যে একটা অনুপ্রবেশকারীদের যে উপনিবেশ পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং এটা আজ থেকে না, ব্যাপারটা হচ্ছে যে যখন বাংলা ভাগ হয়েছিল সেই সময় আশ্রয় প্রার্থীরা এসেছিলেন বিভক্ত বাংলা থেকে। আশ্রয় প্রার্থীদের জায়গা দেওয়া হয়েছিল এবং সেই সব উদ্বাস্তুদের সমস্যার সঙ্গে আজকের সেই আশ্রয় দেওয়ার ব্যাপারটাকে একাকার করে দিচ্ছে একেবারে অনৈতিকভাবে, অন্যায়ভাবে সরকার বা সরকারের মদতপুষ্ট নানান নেতা এবং ক্ষমতাশালীরা। কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী তো আশ্রয় প্রার্থী নয়। একটা রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্য আশ্রয় প্রার্থীর সঙ্গে অনুপ্রবেশকারীকে গুলিয়ে ফেললে চলে না, এবং কিন্তু সেই অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে এই রাজনীতি। এবং এটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক একটা, ধরা যাক 4 বছর আগে একটা ফাঁকা জমি ছিল, সেই জমি দেখা গেল বহু লোক সেগুলো কিনে নিয়েছেন এবং তাদের কাছে ভারতের যা যা কিছু পরিচয়পত্র থাকার কথা, ভোটার, আধার, তারপর আমাদের রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে। একটা কথা তো অস্বীকার করা যাবে না যে আমরা একটা মানুষ, সে কোথা থেকে উঠে এসেছে সেটা তার সংস্কৃতি, তার ভাষা, তার আচার আচরণ ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। আমি যেখানেই যাই না কেন, আমার বাচনভঙ্গি, আমার খাদ্য অভ্যাস, আমার আচরণ বলে দেবে আমি ভারতীয়। ঠিক এইভাবেই আমরাও আমাদের চারপাশে বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এমন বহু লোক খুব দ্রুত বেড়ে উঠছে এই সংখ্যাটা, যারা সাংস্কৃতিকভাবে সামাজিক নিয়মকানুনের ক্ষেত্রে বা আমাদের সঙ্গে ঠিক আমরা মনে করছি না যে এরা ঠিক আমাদেরই দেশের, এই বঙ্গেই তারা বড় হয়েছেন, এটা আমরা ভাবতে পারছি না। ইনফ্যাক্ট ঘটনাচক্রে তোমায় বলি, বাম এবং কংগ্রেসের প্রতিনিধি গত সপ্তাহে একজন এসে বলছিলেন যে এলাকায় আমরা এখন কথা বলছি এই কাছেই কলোনি গড়ে উঠছে যাদের কাছে অর্ধেক মানুষের কাছে বৈধ পরিচয়পত্রই নেই। হ্যাঁ, বৈধ পরিচয়পত্র নেই এবং তার চেয়েও আমি বলবো যে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে, অনেক বেশি ভয়ঙ্করভাবে এই আমাদের প্রত্যেকের, সারা দেশের নিরাপত্তা, সারা দেশের আর্থিক পরিস্থিতি এবং সামাজিক যে শান্তি শৃঙ্খলা, সেগুলোর উপরে আঘাত আনতে চলেছে এই নকল পরিচয়পত্র। যার পরিচয়পত্র নেই তাকে আমরা আইন দিয়ে ব্যবস্থা করতে পারি, যার পরিচয়পত্র নকল কিন্তু একেবারে তাকে যদি অনুসন্ধান করা হয়, তাকে যদি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখান থেকে হয়তো সেটা যে নকল সেটাও প্রমাণ করা সম্ভব হবে না। অর্থাৎ একেবারে আসল জিনিস নকল ব্যক্তির হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে নকল ব্যক্তি যে নকল, এটা যে প্রমাণ করা যাবে না, এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। একদম। এবং এটা সারা দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আঘাত হানছে। এবং আমার মনে হয় এই যে একটা এই মানে অনুপ্রবেশকারীর ব্যাপারটা নেই এবং এটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করা হচ্ছে, এই যে একটা এরকমভাবে ব্যাপারটাকে উপস্থাপনা করা হচ্ছে, এটা একটা মিথ্যাচার, একটা রাজনৈতিক দুর্নীতি
এবং এই দুর্নীতিকে হাতিয়ার করে বহু বহু দল এবং বহু বহু নেতা নেত্রী এটাকে ব্যবহার করছেন এবং আমাদের সমস্ত অস্তিত্বটাকে কলুষিত করছেন। এর ফল ভুগছে সাধারণ মানুষ। এই যে সন্ত্রাস তৈরি হয়ে গেছে ভেতরে, যে হয়তো সত্যি এদেশে সে ভাবছে যে আমিও তাহলে বিপন্ন হয়ে পড়বো না। তো এই সন্ত্রাসটা কেন তৈরি হলো? আজকে কেন আধার কার্ড নিয়ে তোমাকে বলতে হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে মানুষ এত কষ্ট কেন করলো? আধার কার্ডের উদ্দেশ্য তো এরকম ছিল না। আধার কার্ডকে আমরা ব্যাংকের সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে কানেক্ট করেছি। এটা তো ঠিক কথা যে পাসপোর্ট করার মতো ক্ষমতা আমাদের দেশে কজন মানুষের আছে? একদম। সুমন, প্রথম কথা, বেআইনি অনুপ্রবেশকারী ধরায় কেউ আপত্তি করছে না। আপত্তি হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে যখন বেছে বেছে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে, আপত্তির জায়গাটা এখানে। এবং কোন জায়গায় গেছে ভয়াবহতা, পার্লামেন্টের বুকে যখন বিরোধী, আমরা যখন সাংসদরা রাজ্যসভায় আলোচনা চাইছি, আলোচনাটুকু পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আমাদের বক্তব্য তো খুব পরিষ্কার। আজকে যখন বলা হচ্ছে এই রোহিঙ্গা, বিহারে ঠিক যেভাবে যাদব বাদ গেছে, পশ্চিমবাংলায় গরিব বাঙালিকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। কেন বলছি? এই যে রোহিঙ্গা যে ফিগার লিডার অফ অপোজিশন দিয়েছে, 80,000 বুথে, পার বুথে 20 থেকে 50টা রোহিঙ্গা থাকার কথা, ওই ফিগার অনুযায়ী, ওই ফিগারকে যদি মেনে নিতে হয়, একজন রোহিঙ্গাকে দেখাতে পারবে রোহিঙ্গা কি খায় না মাথায় দেয়, সোমবার স্নান করে, বুধবার দিন ভাত খায়, বৃহস্পতিবার গুরুবার বলে রুটি খায় রোহিঙ্গা? এই যে গল্পটা ন্যারেটিভটা না বলা হচ্ছে, বিজেপির নেতা ছিল ববিতা দাস, তুমি বলবে, তুমি বলবেন বিজেপির নেতা ছিল ববিতা দাস, জেনারেল সেক্রেটারি যুব মোর্চার। এনআরসি কেন প্রয়োজন আসামে প্রচার করেছিল, আজকে ডিটেনশন ক্যাম্পে রয়েছে আসামের। আগামী দিন রাজস্বীর অবস্থাই হবে। 2010 সালের সেপ্টেম্বর মাসে খুব সম্ভবত আধার কার্ড লঞ্চ হয়েছিল। আধার কার্ডটা যদি ভালো করে খুলে দেখা হয়, প্রথম দিন থেকে আধার কার্ডে কিন্তু লেখা আছে, যদি তখন আমাদের সরকার ছিল না, আধার কার্ড ইজ নট আ সিটিজেনশিপ প্রুফ। এটা কিন্তু প্রথম দিন থেকে আধার কার্ডে লেখাই আছে। অন্য কথা রাজশ্রী, দিলীপ ঘোষ বলছেন কুকুরের নামে আধার কার্ড হতে পারে। এবার আমি বলছি, আজকে আধার কার্ড বা ভোটার কার্ড তালিকায় নাম লেখাতে গেলে তোমাকে কোথা থেকে তুমি কি পেতে হবে? কাউন্সিলরের সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আছে, পঞ্চায়েতের প্রধান থেকে একটা সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আছে, যেটা নিয়ে তোমার কাছে যদি ডিটেলস না থাকে তাহলে সেটা নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। অফিস কি দেখবে না তোমার কাছে ডকুমেন্টস আছে কিনা। এই ফর্জ ডকুমেন্টস যদি আজকে আমি বা অরূপদা তৈরি করে আজকে কোনো একজন টম ডিক হ্যারি কারুর হাতে দিয়ে দিই এবং সে গিয়ে অ্যাপ্লাই করে, এবং তাহলে সে সেই জিনিসটা পেয়ে যাবে এবং সেটাই পাচ্ছে। আজকে বাংলা ভাষীর যে প্রশ্নটা আসছে, আজকে গুজরাট থেকে আরম্ভ করে গোটা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড তৈরি হওয়া বাংলাভাষী বাংলাদেশি ধরা পড়ছে, কাতারে কাতারে ধরা পড়ছে। একাধিক ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখন তো ভারত সরকার আমাদের সমস্ত নিচ্ছে, তাই আমরা আবার আমাদের নিজেদের দেশে চলে যাচ্ছি। এইগুলোকে কিভাবে আটকানো যাবে? এই যে ভোটার তালিকা নাম তোলার কথা বলছি, এটার সোল এন্ড রেসপন্সিবিলিটি কার? ইলেকশন কমিশনের। ঠিক এই একই লজিকে তাহলে 5 মাসের মধ্যে কি করে 40 লক্ষ ভোটার মহারাষ্ট্রে বাড়ে? আজকে তো এই প্রশ্নটা বলছি, দুটো ম্যাচ করছে না। ইলেকশন কমিশন কিন্তু আজকে পরিষ্কার বলছে 99% বিহারের ভোটার ক্লিয়ার হয়ে গেছে, 99%, এবং বাকি 1% কারা সেটাও তারা পরিষ্কার বলছে। মানে বলছে 21.6 লক্ষ মৃত ভোটার, 31.50,000 মতন বাইরে চলে গেছে, 7 লক্ষ ভোটার মানে পরিষ্কার, মানে যাদেরকে ট্রেস করা যাচ্ছে না, এবং 1 লক্ষ মানে কাউকে পাওয়া যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে চুমনদা, এক্সক্লুসিভলি যাদব ভোটারের যে প্রশ্নটা আনছে বিরোধীরা, এটা কিন্তু ইলেকশন কমিশন যে ডেটা ফেলে দিয়েছে, পাবলিকলি ফেলেছে, এমন নয় যে লুকিয়ে রেখেছে, সেইটার সাথে কোনো ম্যাচ করছে না। এক, দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কিন্তু হলফনামা দিয়ে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছিল যে কেন আপনারা ভোটার কার্ড বা ইয়ের মতন আধার কার্ডকে কেন আপনারা মান্যতা দিতে চান না, সেটা লিখিতভাবে দিতে হবে। লিখিতভাবে কি জানিয়েছে? বলছে যে দেখুন, ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই প্রচুর পরিমাণে জালিয়াতি আছে। যে ভেরিয়েবলটা জালিয়াতি আছে ইতিমধ্যেই, যেটা নিয়ে সংশয়, তাকে আমি কি করে ভোটারের নাম বাদ গেছে? আমি জানি না বিহারের এবার আমি একটা জাস্ট আরটিআই এর উত্তর দেখাচ্ছি, আপনাদের চ্যানেলে ক্যামেরা দেখাচ্ছি, আমি জানি না এখানে জুম করে দেখা যাবে কিনা। এখানে একজন মানুষ জানতে চেয়েছিলেন যে আমাদের আইডেন্টিটি, সিটিজেনশিপ, প্লিজ শো দ্য সিটিজেনশিপ প্রুফ অফ
আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সেখান থেকে আরটিআই এর উত্তর দেওয়া হয়েছিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ। এর সঙ্গে সাম্প্রতিক বিতর্কে বা একেবারে ব্রেকআপ করে ইসি যা দেখিয়ে দিয়েছে তার কোনো মিল নেই। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে দেখাবো। সেটা হচ্ছে যে বিস্ময়কর যে দুজনকেই থামালাম যে দেখুন গত 7 দিনে, আমি বলছি না যে এর সবটা জাল বা এর সবটা আসল, কোনোটাই নয়, নিঃসন্দেহে যাচাই সাপেক্ষ, কিন্তু গত 7 দিনে আমাদের এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলো থেকে ভোটার কার্ড নেয়ার জন্য, ভোটার কার্ড তৈরির জন্য যে আবেদনপত্র জমা পড়ে সেটা রাতারাতি 3 গুণ বেড়ে গেছে। আমি বলছি এর কারণ ইনসিকিউরিটি হতে পারে, এর কারণ এর ভেতরে জলমেশাও হতে পারে, এর কারণ নানা রকম হতে পারে। সেটা আমি বলবো যে অথরিটিকে অবশ্যই আবার সেই প্রশ্নটা আসবে যে ছেঁকে নেওয়া হচ্ছে তো, তার কারণ সীমান্তবর্তী জেলাগুলোতে কি গোলমাল কিছু আছে যেখানে প্রতি সপ্তাহে 25,000 জমা পড়ে, সেটা যদি 75,000 হয়ে যায় অর্থাৎ 3 গুণ বেড়ে যায়, তো নিঃসন্দেহে সন্দেহের অবকাশ তো আছে এবং থাকে। পরের প্রতিবেদন। যত কাণ্ড কাগজ নিয়ে, বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভের মধ্যেই পশ্চিমবঙ্গে বাড়ছে ভোটার তালিকায় নাম তোলার হিড়ি। ভোটার তালিকায় নাম তুলতে ও ভোটার কার্ড পেতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ছে রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলি থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, গত 7 দিনে এ রাজ্যের 7 সীমান্তবর্তী জেলায় ভোটার কার্ডের জন্য আবেদন বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সব জেলায় গত 7 দিনে ভোটার কার্ডের জন্য আবেদন দ্বিগুণ হারে বেড়ে গেছে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবার জোরালো সম্ভাবনা। তাই কি হঠাৎ করে ভোটার তালিকায় নাম তোলার প্রবণতা বেড়ে গেছে? ভারত বাংলাদেশ সীমান্তে তৃণমূল কংগ্রেস এখন বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম নতুন করে ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করছে। হঠাৎ করে জোয়ার শুরু হয়ে গেছে সীমান্তবর্তী এলাকায়। এটা একটা দারুণ চিন্তার বিষয়। বিষয়টি আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। নির্বাচন কমিশনও এই বিষয়টাকে তদন্ত করছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, সাধারণত রাজ্যের সব জেলা থেকে সপ্তাহে 25 থেকে 30,000 আবেদন জমা পড়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য। কিন্তু গত 7 দিনে শুধু 7 সীমান্তবর্তী জেলা থেকেই ভোটার তালিকায় নাম তোলার জন্য 75,000 আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোট বৈতরণী পার হতে চাইছে, এটা প্রমাণ হয়ে গেছে। এই নোংরা খেলাটা তারা হরিয়ানাতে করেছে, মহারাষ্ট্রতে করেছে। পশ্চিমবাংলায় একই জিনিস করার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাটা ধরে ফেলেছেন এবং সেই জন্যে তিনি আগেই পাল্টা চাপ দিয়েছিলেন। এখন নির্বাচন কমিশন ভয় দেখাচ্ছে যারা গরিব মানুষ, যারা জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম কেটে দিয়ে তাদের পছন্দের লোকের নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে। কাগজেই লুকিয়ে রয়েছে মানুষের পরিচয়, তাই কাগজই এখন মহার্ঘ, কাগজের জন্যই ছোটাছুটি। সীমান্তবর্তী এলাকায় যে মানুষরা আছেন তাদের মধ্যে মানে প্রচণ্ড অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এটা আমরা এনআরসির সময়ও দেখেছি, এখন এসআইআরের সময়ও হচ্ছে। এসআইআরের যে একটা সম্ভাবনা এরপর পশ্চিমবঙ্গ নেক্সট, সেইটাও হচ্ছে সংবাদ মাধ্যম এবং ইত্যাদিতে খবরটা ছড়িয়েছে। তার ফলে যাদের কাছে অনেক দিনের দলিল, অনেক দিনের কাগজপত্র নেই এবং বিশেষত তারা গরিব মানুষ, তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, হঠাৎ কেন এত আবেদন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এই প্রবণতার নেপথ্যে কি কোনো উদ্বেগ কাজ করছে? সিইও দপ্তর সূত্রে খবর, তাও খতিয়ে দেখা হচ্ছে। রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরবর্তী বক্তা সৌম্যর কাছে আমি ঠিক উল্টো দিক থেকে যাব। তাই দেখুন কংগ্রেসের অবস্থান, সৌম্য সরি টু সে, বিশুদ্ধ দ্বিচারিতা। কেন এত বড় কথা বলছি? যে প্রদেশ কংগ্রেস, এমনকি তুমি এই স্টুডিওতে অন্তত 10 দিন বলেছ যে এই রাজ্যের ভোটার তালিকা ভুতুড়ে ভোটারে একেবারে ভরে আছে এবং ভরে গেছে। এবার যখন শোনা যাচ্ছে যে বিহারের পর এই রাজ্যেও এসআইআর হবে, বিশেষ নিবিড় যাচাই হবে, তখন কংগ্রেসই গেল রব তুলছে। আমি বলছি কেন বিশুদ্ধ দ্বিচারিতা নয় সৌম্য? না দেখুন, আপনার একটা জিনিস আপনি বলেছেন, আমরা তো এখনও বলছি, দুটোকে তো মিশিয়ে দিয়ে বিশ্বনাথদা খুব সুন্দর মিশিয়ে দিলেন। আচ্ছা, অনুপ্রবেশ আর
অনুপ্রবেশের সঙ্গে এসআইআরটা মিশিয়ে দেওয়া হলো, মানে আপনার অনুপ্রবেশের আচ্ছা, নির্বাচন কমিশনার তো ভারতবর্ষের নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি তো নিরপেক্ষ। নির্বাচন মানে কি? নির্বাচন মানে তো এখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, তাই হওয়া উচিত, মাল্টিপার্টি ডেমোক্রেসিতে। তো নির্বাচন কমিশনের কাছে 5 বার গাওয়া হয়েছে, 5 বার। আমরা তো তথ্য দিতে চেয়েছি, ডসিয়ার দিতে চেয়েছি, চুরি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন ভিডিওগ্রাফির আইনটা পাল্টে দেওয়া হলো, মানে এই রাজ্যের প্রেক্ষিতে বলছো? সব রাজ্যের প্রেক্ষিতে। আচ্ছা, সব রাজ্যের প্রেক্ষিতে কেন পাল্টে দেওয়া হলো, কিভাবে পাল্টে দেওয়া হলো, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছি। অল পার্টি মিটিং ডাকছেন না কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? নাম্বার 2, রাজ্যসভা লোকসভাতে আমরা আলোচনা চাইছি, কেন প্রধানমন্ত্রী প্রায়োরিটি দিচ্ছেন না? কনফিডেন্স বিল্ডিং মেজার যে জায়গাটা দরকার, নির্বাচনটা কি একা একা করবেন? মানে যেখানে যেখানে আমার মনে হবে আমি নির্বাচন করে নেব, তো দরকারটা কি? তাহলে বিরোধী দলের তো কোনো প্রয়োজন নেই। অনুপ্রবেশের সাথে গোলাচ্ছেন কেন? কে বলেছে অনুপ্রবেশকে? আমরা বলেছি একটা অবৈধ ভোটার ভোট দিয়ে যাক না, কিন্তু অবৈধ ভোটারের আড়ালে বৈধ ভোটার বাতিল করবেন একটা, সেটাও করতে দেবো না ভারতবর্ষে। এটা হবে না। আপনি যাকে দিয়েছেন আপনার বাড়িতে, আপনার স্ত্রী বা আপনার মা যদি আপনার খাবারে বিষ মেশায়, বাঁচবেন? যে ভারতবর্ষে 140 কোটি মানুষ, তার মধ্যে একটা বড় অংশ ভোট দেবে, আপনি বিরোধীদের বাদ দিয়ে দেবেন, ইরাডিকেট করবেন? আপনি বেছে বেছে বিহার কেন? ওয়াই মানে বিহারের আগে এটা আনতে হলো? টাইমিংটা কি? আমরা মহারাষ্ট্রে বলিনি যে একটা বাড়িতে 7000 ভোটার ডকুমেন্ট দিতে চেয়েছি, কেন অ্যাকসেপ্ট করা হয়নি? আলোচনা কেন করা হয়নি? মহারাষ্ট্রে তোমরা ইস্যুটা তুলেছো নির্বাচনের ফল বেরোনোর পর, হেরে যাওয়ার পর। শুনুন, হেরে যাওয়ার আগে কংগ্রেস কোনো ইস্যুই করেনি। বলতে পারেন কর্ণাটকে জিতেছেন, তখন কেন বলেননি? কর্ণাটকে নির্বাচনের পর থেকে আমরা আরো ডকুমেন্ট দিয়েছি, কেন নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করছেন না? ব্যাকডোর দিয়ে নির্বাচন কমিশনারকে অরূপ বলছিল কথাটা, দেখুন আমরা কখনোই বলিনি এই রাজ্যে যে জিনিসটা হচ্ছে, যে প্রেসিডেন্ট হচ্ছে, সেটাকে আপনি জাস্টিফাই করার জন্য সারা ভারতবর্ষকে একই রাস্তায় দেখিয়ে দেবেন, এটা তো হতে পারে না। না, তুমি তাহলে বলছো যে বিহারে একরকম হবে আর পশ্চিমবঙ্গে আরেক রকম হবে। আপনার অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব, অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব কি বিজেপির কোনো অংশে কম ছিল নাকি? আপনি বললেন না, ঠিক অনেক বেশি ছিল, কারণ বিএসএফ কেন্দ্র সরকারের, কিন্তু ইস্যুটা তা নয়। আমি খুব সহজ করে দিচ্ছি। তাহলে তুমি পশ্চিমবঙ্গে এসআইআর হোক, এটা চাও না চাও না? এত সহজ সরল নয়। আপনি টাইমিং, মানে এটা সহজ সরল কি? এটা সোজা প্রশ্ন। আপনি বলেন বিহারে কতদিন ভোট বাকি আছে? আপনি কে আপত্তি করেছে? আপত্তি এই যে নির্বাচন কমিশনের রেকটিফিকেশনের কাজটা সারা বছর ধরে হয় নির্বাচন কমিশনের সাথে আমাদের। অল পার্টি সেখানে উপস্থিত থাকে প্রত্যেকটা বুথে বুথে, মৃত ভোটার প্রতি সময় বাদ যায় তো আজকে আপনি র্যাটিফিকেশন করছেন একটা বিরাট করে, এই ডাল মে কুচ কালা হয়, এই যে 22 লক্ষ। বলুন আপনি একটা তথ্য যে 22শে জুলাই খোঁজ মেলেনি এমন ভোটারের সংখ্যা 11,484, আর 23শে জুলাই 1 লক্ষ হয়ে গেল, রেজ করলেন। 88.18% কভারেজ 35 লাখে আসছে, ওয়ারাস 98,000 হয়ে গেল কখন? 56 লাখ, তাহলে টোটাল 77 লাখ করুন। কিন্তু তাহলে এটার আড়ালে কি তাহলে আপনি বৈধ ভোটারও বাদ দিচ্ছেন কিনা সেটার জন্য দায়িত্ব সবার। না, দায়িত্ব কি তাহলে বিরোধী দলকে বাদ দিয়ে? না, বিরোধী দলেরও তো। কোথায় তাহলে আলোচনাটা? কোথায় নির্বাচন কমিশন কি বলছে? তো আপনি বলুন, চিঠি দিয়েছে, আলোচনা চেয়েছে, তো সুপ্রিম কোর্ট যখন বলছে ওখানে হলফনামা। আচ্ছা সুমন দা আপনি আমাকে বলুন, সুমন দা আপনি আমাকে বলুন, এই তিনটে মেজর ডকুমেন্টস ছাড়া, এই তিনটে মেজর ডকুমেন্ট ছাড়া আর কি ডকুমেন্টস আপনার কাছে আছে আপনি ভোট দিতে পারবেন? সৌম্য, তুমি জানো এই অংশটা আমি তোমার সঙ্গে একমত হবো। ইস্যুটা তো তা নয়, ইস্যুটা আবার আমি খুব সহজ, এই আমি তোমার সঙ্গে একমত, তো প্রত্যেক দিন অনুষ্ঠানে তো এই ইস্যুটাই তুলছি। কিন্তু ইলেকশন কমিশনের নথি নিয়ে তোমার আর আমার অবস্থান এক, কিন্তু আমি বলছি যে এসআইআর প্রয়োজন না প্রয়োজন নয়, এটা বিহারের ক্ষেত্রে একরকম আর বাংলার ক্ষেত্রে একরকম, এইটা হতে পারে না। এসআইআর প্রয়োজন সারা বছর ধরে, সারা 2014 সালের পর। তাহলে আপনি বলুন এই ভোটারের ভিত্তিতে তাহলে নরেন্দ্র মোদী ফলস অবৈধ সরকার, কাউন্সিল অফ মিনিস্ট্রি পদত্যাগ করুক। আমি বলছি শুধু গল্প লজিকটা কিন্তু খাটছে না, কারণ শাসক কে আছে ওখানে বিহারে? জেডিইউ আছে। বিহারে জেডিইউ শাসন ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার চলছে। তাহলে বিজেপি লাভ হবে যদি মৃত ভোটারগুলো বাড়ে বেশি।
বিজেপির লাভ হবে যদি মাইগ্রেন্ট ভোটার তালিকাটা কে ধরে বলেছে থাকে, আপনাকে এই কথা? বিজেপির লাভ হবে মিসিং অতি ভোটার সরলীকরণ থাকে, কথাবার্তা। ভুয়ো ভোটার থাকলে লাভ না, খায়, না, বিজেপির লাভ এটা ভুল কথা। অতি সরলীকরণ কথাবার্তা। কারণ অতি সরলীকরণ। specifically ওখানকার অপোজিশন, প্রথম কথা ওখানে যদি- বিষয়টা আরে আপনি হারবেন জেনে করছেন। ওখানে ভুয়ো ভোটার বিষয়টা দুজনকে কামালা। চাইলে তোমরা কেন চাইছো না? এসআইআর তো এর আগেও হয়েছে, 2017 আগে হয়নি। এসআইআর হয়েছে, 2002 এ হয়েছে, একাধিকবার এসআইআর হয়েছে। প্রবলেমটা হচ্ছে এসআইআর এর মোডাস অপারেন্ডিটা নিয়ে। এসআইআর কে এভাবে পলিটিসাইজ করে ব্যবহার করা হয়নি। বিহারে যেটা বলা হচ্ছে 23,000 ভোটার প্রতি বিধানসভায় বাদ গেছে, মেজরিটি অফ দেম যাদব সম্প্রদায়ের ভোটার বাদ গেছে। বেছে বাদ দিচ্ছেন। স্পেসিফিক্যালি যেইভাবে আমার পরিষ্কার প্রশ্ন যে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন আজকে বিকেলে পাবলিকলি জানিয়েছে যে 99% ভোটার তালিকায় যারা ভোট ছিল মানে যে ধরনের ক্যাটাগরি যে 7 লক্ষ মানে ভোটার আইডেন্টিফাই করা হয়েছে তার মধ্যে 21 লক্ষ হলো মৃত ভোটার। আমার প্রশ্ন মৃত ভোটার রাখলে তো লাভ হতো বিজেপি। বিজেপি তথ্যের খাতিরে বলে দেওয়া দরকার যে এসআইআর কিন্তু এই প্রথম হচ্ছে তা নয়, স্বাধীনতার পর ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, 13 টাইমস। হ্যাঁ রাজেশ, আমরা কি বলছি আজকে অবৈধ অনুপ্রবেশকারী, ফলস ভোটার, ফেক ভোটার, এতে কার লাভ হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লাভ হচ্ছে এই রাজ্যে, কারণ রাজ্যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাহলে সিমিলারলি এই একই যুক্তিটা বিহারের জন্য অ্যাপ্লিকেবল হবে। বিহারে কাদের সরকার আছে? আমাদের সরকার আছে, এনডিএ সরকার আছে। তাহলে আমরাই যে কথা বিশ্বনাথ দা ওখানে দাঁড়িয়ে বললেন, তাহলে ওই যুক্তিটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না তো? তাহলে আমরা তো নিজেরাই চাইছি যে ভোটার চাইছি না, পরিষ্কার হোক। আমরা চাইছি আমরা চাইবো, কারণ আজকে দাঁড়িয়ে বাংলাদেশে ভোটার আগে পারবে এই জাগলারির নাটকটা বন্ধ। তার প্রমাণ হচ্ছে হিয়ার দাবি কানাডাতে রোজ কি বলছে আর এসে বিজে ধরা পড়েছে ইলেকশন কমিশনে গিয়েছিল আমি বলছি এখানে একটা বাংলা এবং বাংলা ভাষার একজন সাহিত্যিক যদি স্টুডিওতে থাকেন, আমি তার মতটা এই যে সন্ত্রাস, বাংলা সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, এটা নিয়ে তোমার মত কি তিলোত্তমা? এটা আমি মনে করছি এটা একেবারে মানে একটা হুজুগ তোলা, একটা একদম কোনো ভিত্তিহীন ভাবে, একটা ধোঁয়া ভাবে এটাকে এই বাংলা ভাষাকে সারা ভারতবর্ষে অ্যাটাক করা হচ্ছে। এই জিনিসটা একটা ধুয়ো তোলা হচ্ছে, এটার কোনো ভিত্তি নেই। তার কারণ হচ্ছে যে কতিপয় শ্রমিক যারা কাজ করতে গেছেন, ওখানে কতিপয় শ্রমিক তাদের পরিচয়পত্র নিয়ে গোলমাল হয়েছে, আইনসঙ্গতভাবে তাদেরকে ধরা হয়েছে। যে খবরগুলো আমরা পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাকে টর্চার করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাকে পুলিশ ধরেছে, এই বিষয়গুলো উড়ো খবর ছাড়া আর কিছু না। না একদম উড়ো খবর কেন, একদম জেনুইন খবর প্রচুর আছে। হাইকোর্টে রায় 444 জনের মধ্যে 335 জনকে ছেড়ে দিল উড়িষ্যা সরকার। কথা বলে না উড়ো খবর বলতে আমি বলতে চাইছি যে তারা যে ধরা পড়েছেন বা তাদেরকে যে অবিশ্বাস করা হচ্ছে, তার মূল কারণটা তারা বাংলায় কথা বলেছে বলে নাকি অন্য কিছু? এইটা তুমি বলছো যে পরিচয়পত্র নিয়ে প্রশ্নচিহ্ন থাকতেই পারে এবং বাংলা ভাষায় কথা বলেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বা ধরা হচ্ছে, এইটা কি কোনো রকম ভাবে তদন্ত করা হয়েছে? কোন তদন্ত কমিটি হয়েছে? তারা কি কোনো রিপোর্ট দিয়েছে যেটা বিশ্বাসযোগ্য? বাংলা ভাষায় বলতে হয়, তাহলে সব থেকে আগে ওরা ফিরাদ বাবি হাকিমকে কেন বলেনি যে 50% উর্দু ভাষায় কথা বলতে হবে? দাঁড়িয়ে বলছে একটা তারা বলুক একটা নির্দিষ্ট নেতা নিয়ে আসছে বাংলাদেশ থেকে। আচ্ছা, শুধুমাত্র একেবারে পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে গেছেন, বাংলা ভাষায় কথা বলছেন, তারা ছাড়াও আরো কোটি কোটি বাঙালি বিভিন্ন প্রদেশে শিক্ষিত, উচ্চ প্রতিষ্ঠিত কাজ করছেন।
প্রবাসী বাঙালি মানে শুধু সিআর পার্ক তো নয়, সিআর পার্কের বাইরেও প্রচুর আছে। আমার বক্তব্য, আমি একটা জায়গায় তিলোত্তমার সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত, আর একটা জায়গায় সম্পূর্ণ দ্বিমত। কোথায় দ্বিমত? যে এই রকম 5 জন 6 জন 10 জনের ব্যাপার না, যদি একটি নাগরিকের ওপর, যিনি জেনুইন নাগরিক, তার ওপরও এই হেনস্থা হয়, সেটাও অবশ্যই নিন্দাযোগ্য। তার কারণ এই প্রসঙ্গটা আরও সিরিয়াসলি অন্য স্তরে উঠল কেন? উঠল তখন যখন আমরা কার্যত পুশব্যাক করে 7 জনকে বাংলাদেশে পাঠিয়ে দিলাম, তারপর আবার তাদের ফ্ল্যাগ মিটিং করে ফিরিয়ে আনলাম। তার কারণ নথি চেক করে দেখা গেল যে তারা আসলে বৈধ ভারতীয় নাগরিক। 7 জনের এই ঘটনা থেকে এই পুরো জিনিসটা না, তারা আমি বলছি যে মহারাষ্ট্রে যেটা হয়েছে, কাগজ দেখাতে কেউ আপত্তি করেনি, কিন্তু কাগজ চেক করার আগে কি করে পুশব্যাক করে দেওয়া যায়? না, সেটা রাজনৈতিক আপত্তি, সেটা রাজনৈতিক আপত্তি। আমার পরের বক্তা কৌস্তবের কাছে আসবো, কিন্তু ইয়েস আর নো। হ্যাঁ, দেখুন যেটা হচ্ছে, আচ্ছা এবার আমি থামালাম রাজশ্রী, অরূপ দুজনকেই থামালাম। আমার ভয়টা অন্য জায়গায়, সেটা হচ্ছে এত কাছাকাছি বসে, মানে যাকে বলে এত ক্লোজ প্রক্সিমিটিতে যদি দুজন বক্তা তাদের ডেসিবেল লেভেল এইখানে হয়ে যায় এবং এই রকম একটা বিস্ফোরণের মতো ব্যাপার হয়, তাহলে এত কাছাকাছি তো এত নিকটে না হতে হলো। কিন্তু আমি বলছি যে তোমরা আহত না হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, বিষয়টা ভয়ঙ্কর। এবং আমি ওর সঙ্গেও একমত যে এটা নিয়ে বাংলা সেন্টিমেন্ট, দেশ জুড়ে সমস্ত বাঙালি সব জায়গায় মার খাচ্ছে না, ছবিটা তো তা নয়। কিন্তু আমার বক্তব্য 1 জন বা 1% ওপরও এটা হবে কেন? যদি হয় যে প্রক্রিয়ায় হয়েছে, যে সেন্টিমেন্টে হয়েছে, যে ফলস প্রাদেশিকতার সেন্টিমেন্টকে উস্কে দিয়ে এই আগুনটা লাগানো হচ্ছে। কালকে আমি বলেছিলাম একটা ঘটনা দেখিয়ে যে মারাত্মক রকম, শুধুমাত্র আবার লক্ষ্য করুন, আমি রাজ্যের নাম করব না, কি সেই ভূমিপুত্র এবং বহিরাগত সেন্টিমেন্টকে উস্কে দিয়ে সেখান থেকে আরেক বাঙালি খেদাবের অভিযান তৈরি হচ্ছে। এ ভয়ঙ্কর প্রবণতা। এই প্রবণতা যে করছে, যে রাজনৈতিক লাভবান হচ্ছে, তারা ঝুলি সামলে রাখুক, কিন্তু এই জিনিস, এই আগুন যদি ছড়ায়, এই গ্যাংরিংয়ের মতো গোটা দেশে ছড়িয়ে পড়বে, এটা অসুস্থ, অশুভ, ছোঁয়াচে প্রবণতা। এটা বন্ধ হোক, একেবারে পরিষ্কার এটা বন্ধ হোক। আমি পরের বক্তা কৌস্তবের কাছে যাব, কিন্তু তার আগে এই স্টুডিও ডেসিবেল লেভেল একটু কমানোর জন্য একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে ঠিক যেটা গত 15 মিনিটে স্টুডিওতে দেখলেন, আজকে জাতীয় রাজনীতির ছবিটা বিশ্বাস করুন এক স্টুডিওর মধ্যে যদি আনতাম, ঠিক এই রকম দেখাতো। বিহারে ঠিক কি হচ্ছে তা নিয়ে দেশ এবং অবশ্যই রাজধানী উত্তাল। কেন? পরের প্রতিবেদন। सब कुछ तय हो ही गया है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है, तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का चुनाव। कि या तो वो समझ गए हैं कि अगला चुनाव उनके हाथ से निकल गया है, तो पहले ही मैदान छोड़ दो, और या तो कोई बड़ा राजनीति करना चाह रहे हैं। ভোটার তালিকায় বিশেষ সংশোধন, তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ, আর তা নিয়েই ধুন্ধুমার, হই হট্টগোল, জলকামান, বাকযুদ্ধ, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, বাদ যাচ্ছে না কিছুই। ঐক্যবদ্ধ বিরোধীদের অভিযোগ, বিহার সহ বিভিন্ন রাজ্যে বিজেপিকে জেতাতে এখন কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কি শেষ অবধি নির্বাচন বয়কটের মতো বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে বিরোধীরা? सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है, और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का चुनाव। लालू पुत्रকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপির জোট শরিক নীতিশ কুমারের দল। उनको लग रहा है कि चुनाव हार जाएंगे, जब तक नकली वोटर नहीं रहेगा तब तक चुनाव कैसे जीतेंगे। अब जालसाजी पकड़ी गई तो कहेंगे कि अब हम चुनाव नहीं लड़ेंगे। বিজেপি ও তার শরিকরা ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পক্ষে, বিরোধীরা এর বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে তারই জোট শরিক নীতিশ কুমারের দলের সাংসদ। নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধনের সিদ্ধান্তকে আক্রমণ করেছেন তিনি। चुनाव आयोग जो है ना, उसको कोई व्यवहारिक ज्ञान नहीं है। वो बिहार का न इतिहास जानता है, न भूगोल जानता है, कुछ जानता ही नहीं है। ये बरसात के दिन में जब खेती का दिन चल रहा है, आदमी को हमको कागज पत्र जुगाड़ करने में 10 दिन लग गया। मेरा बेटा अमेरिका में रहता है, कैसे साइन करेगा 1 महीना के अंदर में? तो कोई व्यवहारिक है कि जबरदस्ती हम लोग पर थोप दिया रे कराना। तो
एकदम कैसे होता है ना, कोई तुगलकी फरमान है चुनाव आयोग का। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে বৃহস্পতিবার পাটনায় কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI এর বিক্ষোভে ধুন্ধুমার বাঁধে। বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ABP আনন্দ। বুঝতেই পারছেন বিহার উত্তাল, কিন্তু বিহারে এখনো পর্যন্ত কি হয়েছে যেটা বিশ্বনাথ দা বলার চেষ্টা করছেন, আজই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একেবারে অফিসিয়ালি জানানো হয়েছে। এক, যে একদিন বাকি থাকতেই ড্রাফট তৈরির কাজ 99% সম্পূর্ণ হয়ে গেছে। দুই, যে 21,60,000 মৃত মানুষের নাম বাদ গেছে। তিন, 31,50,000 নাগরিক চিরস্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন, তাই তাদের নাম বাদ গেছে। চার, 7 লক্ষ ভোটারের দুটো জায়গায় নাম নথিভুক্ত ছিল, তাই বাদ গেছে। এবং 5, 1 লক্ষ ভোটারকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য তাদের নাম নেই। তাহলে এই 60 লক্ষ বেনজলকে তো বাদ দেয়া গেছে। আমার পরবর্তী বক্তা কৌস্তবের কাছে আমার প্রশ্ন থাকবে, অসুবিধে কোথায়? কেউ প্রশ্ন করতেই পারেন যে অন্তত কৌস্তব তো জানে যে মৃত ভোটারের ভোট হলে সেটা এখানে কে দেয়, কার পক্ষে যায়। দ্বিজেন মুখোপাধ্যায়রা প্রয়াত হওয়ার পরও কিভাবে তার ভোট পড়ে যায়, আমি বলছি অন্তত কৌস্তবদের জানা উচিত। তাহলে আপত্তি কেন? আমি সুমনদা বলবো যে ভোটার তালিকার সংশোধনের সবসময় পক্ষে আমরা, সারা বছর ধরে এই কাজ হয়। আমি আবার বলছি, SIR প্রথমবার হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে। ঠিক 13 বার হয়েছে ভারতবর্ষে। 2003 সালে বিহারে এই কাজ হয়েছিল, তারপর 2005 সালে ভোটার লিস্ট হচ্ছে বেরিয়েছিল। আমরা দেখলাম যে খুবই দ্রুততার সাথে একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষের, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ চলে যাচ্ছে, এবং বিধানসভা পিছু 23,000 নাম। আচ্ছা, নাম কিভাবে ওঠে আমরা জানি না। এটা তো ঠিক যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা বারবার কথা বলছি। আজ থেকে 3 বছর আগে সুমনদা 22,000 মৃত ভোটারের, কলকাতা শহরের 4,000 বুথের 22,000 মৃত ভোটারের নাম আমরা দিয়েছিলাম ইলেকশন কমিশনকে। ব্যবস্থা হয় না তো? ঠিক কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে সুমনদা? হরিয়ানা, দিল্লি, আসাম, সবচেয়ে বেশি বাঙালিরা আক্রান্ত হচ্ছে ওখানে। হরিয়ানা, দিল্লি এবং আসাম। একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা, তুমি শুনেছো তো তামান্নার মা কি কথা বলেছে, কেন যেতে হয় বাংলা ছেড়ে কাজের জন্য অন্য রাজ্যে? একটা বাঙালিরা থাকে পরিযায়ী শ্রমিকদের কলোনি, মনে হচ্ছে যেন বাংলাদেশি, এরকম একটা পরিবেশ তৈরি করা। কার লাভ হচ্ছে এতে? বিজেপি করছে, বিজেপি শাসিত রাজ্যে নাম লাভ কার হচ্ছে? তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে। কেন বলছি এ কথা? ঠিক কৌস্তব, কিন্তু 2011 সালের পরে সবাই চলে গেছে তা নয়। এই প্রবণতা, এই যাওয়া, এটা অনেক আগে শুরু হয়েছে, বাম আমলেই। ঠিকই তো, আমি তো বলছি, অস্বীকার করার জায়গা নেই। তখনও যদি দেখো যে এই রাজ্যের মজুরির থেকে অন্য স্টেটের মজুরি বেশি ছিল। ঠিকই তো, হেমন্ত বিশ্ব শর্মা যদি বলে যে মাতৃভাষা বাংলা লিখলেই বাংলাদেশি, বা কৈলাস বিজয় বর্গীয়র মতো অবজারভার বিজেপির, সে পশ্চিমবাংলার দায়িত্বে, সে বলছে আমি চিড়ে খেতে দেখেছি, বুঝে গেছি বাংলাদেশি। বা আবার দেখো শত্রুঘ্ন সিনহা, সে বলছে গোটা দেশে নিরামিষ, ভারতবর্ষে নিরামিষ হচ্ছে চালু করতে হবে, আমিষ ব্যান্ড করে দিতে হবে তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায়। আসলে ইস্যু কি হওয়া ছিল ম্যাঙ্গো? আজকের ইস্যু কি হওয়া উচিত? পশ্চিমবাংলার শিক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয় না, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের ভর্তি হতে হচ্ছে, কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া নেই। ইস্যুটা ঘুরিয়ে দিতে হবে। কিসের ভাষা আন্দোলন? মুখ্যমন্ত্রী শিখাবেন আমাদের ভাষা আন্দোলন? কার নেতৃত্বে ভাষা আন্দোলন হবে? অনুব্রতর নেতৃত্বে। 21শে জুলাইয়ের প্রোগ্রাম তো মনে হলো শুধু বাংলা ভাষা নিয়ে আন্দোলন, তিনি নাকি ভাষা আন্দোলন করবেন। কি ভূমিকা তৃণমূল কংগ্রেসের? ভূমিকা কি? হোয়াট ইজ দ্য রোল অফ তৃণমূল কংগ্রেস? মমতা ব্যানার্জি কি বলেছিলেন নথিতে? আজকে শুভেন্দু তো মমতা ব্যানার্জির ছেলা চপ্পলে পা গলিয়েছে। এই মমতা ব্যানার্জি চিৎকার করে বলতেন বামফ্রন্ট ভোট পায় বাংলাদেশিদের ভোটে। এই মমতা ব্যানার্জি চিৎকার করে বলতেন অনুপ্রবেশকারীরা এসে বামপন্থীদের ভোট দেয়। আমরা তো বলছি ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভোটার তালিকা যদি সংশোধিত না হয়, ডেড লিস্ট, নো ট্রেস এবং সুমনদা পশ্চিমবাংলায় ডবল এন্ট্রি, আমি বলছি ডবল এন্ট্রির সমস্যা, বিরাট সমস্যা পশ্চিমবাংলায়, সেটাকে রিভাইজ করতে হবে। এবং এটা সামগ্রিক প্রক্রিয়া। সেই সামগ্রিক প্রক্রিয়া, সারা বছরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিহারে গঠন করা হয়নি। একদিন দুদিনের মধ্যে যেভাবে গরিব মানুষকে বাদ দিয়ে দিচ্ছে, তুমি জেনে রাখো সুমনদা, বিজেপি বিহারে সরকার তৈরি করতে পারবে না। ওখানে মহাজোট, মানুষের মহাজোট তৈরি হয়েছে এবং বিজেপি আশঙ্কিত নির্বাচন কমিশনকে ব্যবহার করে গরিব মানুষের নাম, পরিযায়ী শ্রমিকদের নাম ওরা বাদ দিয়ে দিচ্ছে। বিহারকে বাংলার সাথে গুলিয়ে দিলে আলাদা, বিহারকে বাংলার সাথে গুলিয়ে দেওয়া যাবে না। SIR ওখানে হয়েছে, অতীতে হয়েছে, 2003-এ হয়েছে, সেই লিস্ট 2005-এ বেরিয়েছে। একদিন দুদিনের মধ্যে এই প্রক্রিয়া চলতে পারে না। আমি তো তোমাকে বলছি, কলকাতা শহরে 22,000 নাম, 2,000 নাম মাত্র বাদ গেছে। এখনো 20,000 নাম শুধু মৃত ভোটারে, আমি নো এন্ট্রি নো ট্রেস বলছি না, ডবল এন্ট্রি বলছি না, নাম হচ্ছে রয়েছে। আজকে আসলে কোভিড কিন্তু দেখিয়েছে সুমন, আমি ছোট্ট কথা বলবো, তিলোত্তমাদি আছেন, আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমি আফ্রিকান সাফারি দেখেছিলাম।
মাইগ্রেশন জেনেছিলাম। মাসাই মারা থেকে সেরেঙ্গিটি, সেরেঙ্গিটি থেকে মাসাই মারা বছরে 2 বার লক্ষ লক্ষ পশু প্রাণী চলে যায়। কোভিড আমাদের দেখিয়েছে আসলে ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের অবস্থা আফ্রিকার জন্তু জানোয়ারের মতো। কর্মস্থল থেকে বাসস্থান থেকে পৌঁছতে পারেনি বিজেপি, ঠিক তখন বাংলার ছাটমাল তৃণমূলের নেতাদের চড়া ফ্লাইটে করে জয়েন করিয়েছেন বিজেপিতে। আমরা দেখেছি, অতীতে দেখেছি। কোভিড দেখিয়েছে গরিব মানুষের অবস্থা কি। সেই গরিব মানুষের নাম বাদ দিয়ে যাচ্ছে বিজেপি। তার কারণ বেশ কৌস্তব একটা ইমেজারি দিল, অসাধারণ ইমেজারি, প্রায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছি মনে হচ্ছে। কিন্তু আমি বলছি, আমার একটা অ্যানেকডোট মনে পড়লো। আমরা একটা অনুষ্ঠান করেছিলাম বাম আমলে, সেটা হচ্ছে এখান থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত অন্যান্য রাজ্যে চলে যাওয়া নিয়ে। এবং সব থেকে এটা আত্মশ্লাঘা অনুভব করতে পারে কৌস্তব, তার কারণ সব থেকে বেশি যেত কিন্তু কেরল রাজ্যে। কেন? সেখানে শুধু মজুরি বেশি ছিল পশ্চিমবঙ্গের তুলনায় নয়, বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা স্কিম, এমনকি জীবন বিমা ইত্যাদি ইত্যাদি সেই কেরলে দেয়া হতো, স্বাস্থ্য বিমা দেয়া হতো, যেহেতু প্রচুর এই স্রোতটা কিন্তু তখনও চলে গেছিল। কিন্তু আমি বলছি কৌস্তবের গোটা বিষয়টার সঙ্গে আমার মানতে কোনো অসুবিধে নেই, একটা অংশ ছাড়া। সেটা হচ্ছে যে আজকে যখন সিপিএম নেতা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বলতে দেখি যে একেবারে যে ভাষাটা বিরোধীরা সবাই একজোটে বলছে সেই ভাষায়, সেখানে এই রাজ্যের বিরোধী হিসেবে বামেদের সঙ্গে একটা কিন্তু ফান্ডামেন্টাল তফাৎ থেকে যাচ্ছে। কি সেটা এই প্রতিবেদনটা না দেখলে বুঝবেন না। পরের প্রতিবেদনটা দেখাবো। মঙ্গল, বুধ, বৃহস্পতি বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে এককাট্টা इंडिया জোট। वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया? यही तो सवाल पूछा जा रहा है। चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? লাগাতার সংসদের বাইরে বিক্ষোভ অবস্থান। সোনিয়া, রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা, হাজির কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, উপস্থিত ইন্ডিয়া জোটের অন্যান্য নেতা নেত্রীও। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে রীতিমতো হুঁশিয়ারি সুর তাদের গলায়। ভোটার ডিলিশন, ভোটার এডিশন, new voters who are 18, who are way above 18. So we have caught them. If your officers think you're going to get away with this, you're mistaken. You're not going to get away with it because we are going to come for you. इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है कि ज़्यादा वोट डालने आए लोग, किसी का वोट बनना ना छूटे। लेकिन इधर दूसरी एक्सरसाइज कर रहे हैं कि वोट कैसे काटे जाए। নির্বাচন কমিশন মোদী সরকারের ও বিজেপির ইশারায় কাজ করে, তাদের কথা মতো চলে। এই অভিযোগে দীর্ঘদিন ধরে সরব দেশের বিরোধী দলগুলি। বিহারে ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ সংশোধন সেই অভিযোগের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। যে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে খটোমটো লেগেই থাকে, একে অপরকে আক্রমণও করে। তৃণমূল তো আবার কখনো দিল্লিতে কংগ্রেসের কাছে যায়, কখনো দূরে থেকে আক্রমণ কটাক্ষ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশন ও মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ये एसआईआर बात जो हो रही है पुनर्निरीक्षण की, ये पहले पूछना चाहूँगा कि माननीय प्रधानमंत्री जब चुनाव लड़ रहे थे या बाकी रूलिंग पार्टी के हमारे नेतागण चुनाव लड़ रहे थे, उस वक्त ये नियम कानून क्यों नहीं बनाया गया? তৃণমূলের সঙ্গে সিপিএম এর সম্পর্ক সাপে নেউলের মতো হলেও ভিন রাজ্যে বাংলা ভাষীদের একাংশকে হেনস্থার প্রসঙ্গে দুপক্ষেরই সুর যেন কার্যত এক। বিজেপি আরএসএস করছে, বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের না। বিশেষ করে যারা খুঁজবার চেষ্টা করে, যারা মুসলিম। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত 21 তারিখ তিনি তাদের শহরে বিরাট বড় জনজমায়েত করেছেন, বার্ষিক কর্মসূচি। বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল, এটা কে স্থির করবে? পাল্টা বিরোধীদের আক্রমণ করছে বিজেপি। আমরা অতীতে বলতাম যে কংগ্রেস আর সিপিআইএম এর একটা পরকীয়া প্রেম আছে, তারপরে প্রকাশ্যে তারা মালা বদল করে নিলেন, আবার বিচ্ছেদ হয়ে গেল। আবার আমাদের কারণে 3 দল এক হয়েছে, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম। বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে মোদী সরকার সংসদ কিভাবে চালায় সেদিকেও নজর রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ ও প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ। যেমন ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, একবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিবিসির তরফে জানতে চাওয়া হয়েছিল যে ভারত আর পাকিস্তানের মধ্যে সবথেকে বড় তফাৎ কী। বেনজির ভুট্টো বলেছিলেন ভারতে একটা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন আছে যা পাকিস্তান তৈরি করতে পারেনি। আমার প্রশ্ন আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে, যে ভারতের নির্বাচন কমিশনের এই যে উচ্চতা, যাকে
প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অবধি কুর্নিশ করেন, এটা এই এখন যে বিতর্কটা চলছে, শুধু এই বিতর্ক বলছি না, গত কয়েক মাস কয়েক বছর ধরে যে বিতর্কটা চলছে, সেই বিতর্ক কি ক্রমশ মলিন করে দিচ্ছে প্রতিষ্ঠানটাকে? দেখুন, ভারতের বিচার বিভাগ, ভারতের নির্বাচন কমিশন, এই প্রতিষ্ঠানগুলো আজও গণতন্ত্রের স্তম্ভ শুধু নয়, রাষ্ট্র হিসেবে ভারতের গর্ব। পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের এই অবিচ্ছেদ্য অঙ্গ নির্বাচন কমিশনকে আজ বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছে ননসেন্স। আমি বলছি, আমি কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, পরিস্থিতি কি, অন্য বিরোধীরা কি বলছেন সব আপনাদের দেখিয়েছি। সব মিলিয়ে শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে, কোথাও কি ভারতের গণতন্ত্রের ভিত্তিটাই দুর্বল হয়ে যাচ্ছে? শুনবাবু, আপনি যে কথাটা একটু আগে বলেছেন, উইথ আ ভেরি সিরিয়াস নোট, বিষয়টা ভয়ঙ্কর। এবং বিষয়টা ভয়ঙ্কর এই কারণে যে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র, সংখ্যার দিক দিয়ে বিরাট লিড আমাদের, 100 কোটি মানুষের নাম ভোটার লিস্টে আছে। পশ্চিমবঙ্গ এবং বিহার নিয়ে যে কথা হচ্ছে, সেখানে প্রতিটি রাজ্যে 7 কোটির ওপরে ভোটার। এবার এইখানে আমাদের কাছাকাছি কারা আছে? মার্কিন যুক্তরাষ্ট্র, 25 কোটি মতন ভোটার। চীনে গণতন্ত্র নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের সম্মান করে। এবং এই যে ভয়ের কথাটা আসছে, মানুষের উদ্বেগ এবং ভয়, এই উদ্বেগ এবং ভয় যেন মানুষের মনে না ঢোকে নির্বাচনের আগে, এটা নির্বাচন কমিশনের অবশ্য কর্তব্য। অর্থাৎ অনুপ্রবেশ নিয়ে আলোচনা থাকবে, তাকে আটকাতেই হবে আমাদের দেশকে। নিঃসন্দেহে ভারতে 150 কোটি মানুষ, 2 কোটি 2.5 কোটি মানুষ ঢুকলে অতটা ফল বোঝা যায় না। ইউরোপ যে ভীষণ বিপদের মধ্যে অনেক জায়গা আছে, এবং দুটো ভাবনা আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম, আন্তর্জাতিকতাবাদের বাম ভাবনা, যেখানে মানুষ মনে করেন সারা পৃথিবীতে কোনো মানচিত্র নেই, সব মানুষকে আমরা সুযোগ করে দেবো, কৌস্তুভ যেভাবে বলল। অন্যদিকে একটা দক্ষিণপন্থী ভাবনা আছে, যেখানে আমাদের যেটুকু রিসোর্স আছে, রাজস্বী যে কথা বারবার বলছে, সেই রিসোর্স বাইরের লোক ঢুকে পড়লে আমি খাবো কি? অর্থাৎ ঠিক অরূপদা যেরকম বললেন, কাল ছিল ডালখালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে? রাজস্বী উত্তর দিতেই পারে, গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা। ফলে এই দুদিকের বক্তব্য থাকবেই। কিন্তু আমরা যে ভয়ের কথাটা বলছি, এই ভয়টার থেকে আমাদের রক্ষা করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2000 সালে বলবেন 1 কোটির ওপর অনুপ্রবেশকারী আছে। 2014 সালে বিজেপি ক্ষমতা এসছে, তখন থেকে তারা এটা নিয়ে কাজ করতে পারতো। কিন্তু বিষয়টা বিজেপি যেন নির্বাচন কমিশনের পক্ষে চলে যাচ্ছে, বিষয়টা তো সেরকম নয়। নির্বাচন কমিশনের পুরো বক্তব্য হচ্ছে, যাদের নাম ভোটার লিস্টে থাকা উচিত না, শুধু শুধু মানে এমনি রাস্তায় এত ট্রাফিক জ্যাম, সর্বনরক থেকে এত মানুষ এসে ভোট দেবেন। বিহারের ক্ষেত্রে একটু সুবিধে, বিহারের যে গণতন্ত্রটা পরিপুষ্ট হয়েছে, বা উত্তরপ্রদেশেও হয়েছে, পশ্চিমবঙ্গে সেটা হয়নি। ফলে পশ্চিমবঙ্গের মৃত ভোটার এবং বিহারের মৃত ভোটারে কিন্তু পার্থক্য আছে, ভারতের অন্য জায়গাতেও আছে। পশ্চিমবঙ্গে মৃত ভোটারদের মধ্যে যে শতাংশ ভোট দিতে আসবেন, ভারতের অন্যান্য রাজ্যে তার থেকে কম ভোট দিতে আসবেন। এটা আত্মাদের ব্যাপার স্যাপার, তারা ঠিক করবেন, রাজনৈতিক দল যেভাবে করেন। ফলে এই জায়গায় আমরা বারবার প্রশ্ন করব যে আমার ভ্যাকসিন সার্টিফিকেটে তো নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, সেটা কি নাগরিকত্ব প্রমাণ হবে? কারণ কোন কাগজটা নিয়ে যেতে হবে আমরা তো বুঝতে পারছি না। ভয়ের জায়গাটা 3 রকম হয়। একটা হচ্ছে স্টকহোম সিনড্রোম 1973, যেখানে অপহরণকারী তারা ধরে রেখেছেন, অপহৃতরা আস্তে আস্তে তাদের পক্ষে চলে যাচ্ছে। অর্থাৎ যারা আমাদের ভয় দেখাচ্ছেন, আমরা তাদের গিয়ে প্রচুর পরিমাণে ভোট দেবো কিনা। অন্যদিকে লিমা সিনড্রোম, এটা ঘটেছিল 1996 জাপানি এম্বাসিতে, অপহরণ করা হয়েছিল লিমাতে। সেখানে অপহরণকারী ধীরে ধীরে অপহৃতদের প্রতি সহানুভূতিশীল হয়ে গেছিল। হয়তো দেখা গেল অনুপ্রবেশকারীদেরই চাইছে কোনো একটা রাজনৈতিক দল বা আমাদের দেশের সরকার। আর আরেকটা, আগে চাইতো না, এখন চাইছে, বলা যায় না। কারণ কিছুদিন আগে রাজাদা কিন্তু একটা বক্তব্যে বলছিলেন যে দেশে 2 কোটি মতন মানুষ আছে, তাদেরকে আত্মস্থ করে নেওয়াও তো একটা উপায়, তো রাজনৈতিক উপায়। আর 3 নম্বর হচ্ছে 1980, এটাকে বলে লন্ডন সিনড্রোম। সেটা হচ্ছে ওই যারা ধরে রেখেছে আমাদের, তার বিরুদ্ধে একজন প্রতিবাদ করতে গেল এবং তাকে গুলি করে মেরে দেওয়া হলো অপহরণকারীরা। ফলে মানুষের উদ্বেগ এবং ভয়কে ব্যবহার করে যদি পরপর নির্বাচন হতে শুরু করে, সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুই হতে পারে। নির্বাচন কমিশন খুব ভালোভাবে চাইতে পারেন এটা করার জন্য। সেক্ষেত্রে যেটা হবে, বারবার যে মুশকিলটা হচ্ছে, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোয়নি সুমনবাবু, আজকে কোনো কলেজে কেউ ভর্তি হতে পারছে না। এবার কি আমরা নির্বাচনে যাওয়ার সময় শাসক দলের দিকে কিভাবে তাকাবো? তিনি কি কাজ করছেন? শিক্ষা, স্বাস্থ্য, রুটি, কাপড়, মকান, বিজলি, সড়ক, পানি পচা হয়ে গেছে, পুরনো
পুরনো হয়ে গেছে, কিন্তু আজকে প্রতিটি জায়গায় আমাদের যে নাগরিক সমস্যা, সেই সমস্যার বাইরে কি রাজনৈতিক দলগুলো আমাদেরকে বাধ্য করছে যে সবাই মিলে শুধু ভয় দেখিয়েই আমাদের ভোটটা নেবে? আমি জাস্ট উত্তরটা দিইনি। এখানে পরিযায়ী শ্রমিক নিয়ে বারবার বলা হচ্ছে, আমি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তাদের তথ্য বলছে, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সবচেয়ে সারা ভারতে সবচেয়ে বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক ইউপিতে 2.42 মিলিয়ন, তারপরে মধ্যপ্রদেশ 2.41, তারপরে রাজস্থান। বাংলা সেই তালিকায় 5th রয়েছে। আমি বলছি না বাংলায় নেই। আবার একইভাবে বিজেপির এমপি অশোক কুমার যাদব, মধুবনীর এমপি, সে এসে বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছে যে বিহারের 2 কোটি মানুষকে বাংলায় কাজ করতে দেওয়ার জন্য। বিহার থেকে পরিযায়ী শ্রমিক এসে বাংলায় কাজ করছেন। এবার আমি আসছি, আমার বন্ধু কৌস্তব সিপিএম এর প্রতিনিধি বললো এত কথা। কৌস্তবের এত সিলেক্টিভ অ্যামনেসিয়া কি করে আমি জানি না। ও ভুলে গেল আফজাল আমানুল্লাহর নাম। বাসুদেব বন্দ্যোপাধ্যায় তখন ইলেকশন চিফ ইলেকশন অফিসার ছিলেন। বাম আমলে 2004 লোকসভা নির্বাচনের পর স্পেশাল অবজারভার পাঠিয়েছিল সেন্ট্রাল থেকে আফজাল আমানুল্লাহ। ছত্রে রিপোর্ট দেখেছিল কি করে ওই যে মৃত মানুষরা ভোট দিয়ে যায়, কি করে এসে ভুয়ো নাম ওঠে। বামফ্রন্ট সরকারের আমলে ওই সিলেক্টিভ অ্যামনেসিয়া। যদি এই সময় অভিযোগ উঠে থাকে, 2013 সালে তামিলনাড়ুর থেকে 11 লক্ষ ভোটার তালিকা থেকে ভোটার বাদ গিয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের কি বক্তব্য ছিল কোট আনকোট সে সময় একটুখানি দেখো, 70 লক্ষ বাদ গেলে ভালো হতো। এটা আমাদের 2013 সালে কেন্দ্রেও আমাদের সরকার ছিল না, তামিলনাড়ুতে তো আমাদের সরকার কোনোদিনই ছিল না। তো তাহলে সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে আজকে ফিরে আসছে। সমস্যাটা কোথা থেকে ফিরে আসছে সেটা হচ্ছে শাসক আর বিরোধীর কণ্ঠস্বর সবসময় একরকম হয়। লক্ষ্য করো, দল পাল্টে যাচ্ছে, ব্যক্তি পাল্টে যাচ্ছে, কিন্তু শাসক যে ভাষায় বলছেন সেই ভাষাই বলছে এবং বিরোধীর ভাষা একই থাকে। ইনফিলট্রেশনের কথা বলেছেন সেদিনও পার্লামেন্টে, আজকেও আমরা সেই একই স্ট্যান্ড পয়েন্ট। আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু বদল হবে। আমি একটা নাম করে কিন্তু আমরা বিহারের করতে চাইতাম। আমি শুধু বলছি, লালকৃষ্ণ আদবানি কিন্তু এই কথাও বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ইমিগ্রেশন নিয়ে, ইনফিলট্রেশন নিয়ে অসাধারণ ভূমিকা পালন করছে, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি না। তৃণমূল বিজেপি তোমাকে বিএসএফ এর দায় নিতে হবে, বিএসএফ এর দায় নিতে হবে ইনফিলট্রেশন নিয়ে। তাছাড়া শুরুতে অরূপদা বলছিল কান টানলে মাথা আসে, এটা শুধু সিবিআই আর বিজেপি বুঝতে পারলো না। ইউপিএ এক সরকার থাকলে পিসি ভাইপো জেলে থাকতো। আফজাল আমানুল্লাহ এত কথা হচ্ছে, তুমি এত নিরপেক্ষ বলছে নির্বাচন কমিশন, এত নিরপেক্ষ। নির্বাচন কমিশনার যখন সিলেক্ট হলো, কেন কাউন্সিল অফ মিনিস্ট্রি থেকে একজন না হলো প্রধানমন্ত্রী? নির্বাচন কমিশন আবার ঘুরে ঘুরে সেই প্রশ্নে গেলাম, নির্বাচন কমিশন কেন এই দলীয় রাজনীতি, এই দলের টানাপোড়েনের উপরে কেন উঠতে পারবে না নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান? আমি এইখানে একদম দুটো পিটি দেখাবো, আমার তারপর ডান দিকের বক্তাদের কাছে আসবো। আমি দেখাবো যে একেবারে এই বছর, এই চলতি বছর মার্চ মাসে বাংলাদেশের 4 জন বাসিন্দা, তারা এই রাজ্যের ভোটার তালিকায় তাদের নাম আছে, এবং তৃণমূল কংগ্রেস উত্তর 24 পরগনার বনগাঁর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা একেবারে সরাসরি তারা অভিযোগ করেন, এবং তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরাই তুলে ধরেন যে ভাবতে পারেন যে 4 জন বাংলাদেশি ভোটার, বাংলাদেশের নাগরিক এখানে ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়। আমাদের এই রাজ্যের সীমান্তবর্তী জেলায় এই অভিযোগ উঠেছে, এবং বিরোধীরা নয়, শাসক দলের নেতানেত্রীরা করেছেন। আমি দ্রুত এই ছবিটা কতটা উদ্বেগের এবং কেন রিভিশন দরকার, সেই রিভিশনের নাম আপনি স্বাধীনতার পর 13 বার হওয়া এসআইআর দেবেন, নাকি সাধারণ নির্বাচন যেখানে কালীগঞ্জ উপনির্বাচনেও 6000 নাম বাদ দিতে হয় এই দেবেন, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কিন্তু এটা যে সমস্যা, তার সব থেকে বড় স্বীকৃতিও যখন শাসক দলের তরফ থেকে ওঠে যে বাংলাদেশের নাগরিক এদেশে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আমি দ্রুত প্রথমে পিঙ্কি সরকারের বক্তব্য দেখাবো। এই 4 জন বাংলাদেশের ভোটার, মূলত এখানেও ভোটার, এখানে ভোটের সময় আসে, ভোট দেয়, তারা চলে যায়। এবার দেখাবো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দলনেতা অভিযোগ করে বলেছেন যে একটি অসাধু চক্রের মাধ্যমে পয়সার বিনিময়ে ভোটার লিস্টে এই রাজ্যে, এই উত্তর 24 পরগনা জেলায় তারা নাম তুলেছেন, এবং প্রত্যেকটা লক্ষ্য করুন, প্রত্যেকটা নির্বাচনের সময় বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা এখানে আসেন, ভোট দেওয়ার পর বাংলাদেশে পাসপোর্ট নিয়ে আবার বাংলায় চলে যান, মানে বাংলাদেশে চলে যান। দেখুন, কোনো একটা অসাধু চক্রের মাধ্যমে পয়সার বিনিময়ে এরা ভোটার লিস্টে নাম তুলেছেন। প্রত্যেকটা নির্বাচনের সময় এরা বাংলাদেশ পাসপোর্টে এই দেশে আসে, ভোট দেয়, ভোট দেওয়ার পরে এরা আবার বাংলাদেশ পাসপোর্টে ওপার বাংলায়
চলে যায়। বিষয় তো অজস্র আছে, আমি রোজ কাল পরশু খানিকটা দেখিয়েছি, আজ খানিকটা দেখালাম। দেখুন সুমনদা, আমি বলছি এটা জাতীয় নিরাপত্তার সাথেও তো রীতিমতন মানে কম্প্রোমাইজ করা। মানে আমার প্রশ্নটা কেবলমাত্র আমরা ভোটের রাজনীতির দিকে দেখব নাকি একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে, ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে দেখব? আপনি লক্ষ্য করে দেখুন, দিনের শেষে কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু দায়বদ্ধ থাকছে না, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি যে একটা ইম্পর্টেন্ট বিষয় সেই প্রশ্নে কিন্তু তারা কেউ দায়বদ্ধ থাকতে। আমাকে ভোটে জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। তার জন্য যদি মানে আমাকে অবৈধ ভোট মানে বাংলাদেশিদের প্রশ্রয় দিতে হয়, আশ্রয় দিতে হয়। এবং আমি জানি যে পশ্চিমবাংলাতে মানে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে জাল পাসপোর্টও হয়, আমি জানি। আমি তারপরেও কিন্তু রিভিশনে বাধা দিব। কেন আমি বাধা দিব? কারণ আমার মুসলমান ভোট চাই। মুসলমানদের কাছে আমার বার্তা দিতে হবে দিনের শেষে যে ভাই হে মুসলমান, আমি তোমাদের জন্য আছি, তোমরা আমার কনস্টিটুয়েন্সি। আর উল্টো দিকে মানে আমি অন্য রাজ্যে মানে হেয় করা হচ্ছে বাংলা ভাষা কথা বলার জন্য, তাদেরকে যেভাবে প্রশাসন ডিল করছে সেইটাকে আমি নিন্দা করছি না। তার মানে আমি দিনের শেষে অনুপ্রবেশ ইস্যুটাকে এতটাই প্রাধান্য দিচ্ছি যে হিন্দু ভোটারদের পক্ষে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি। দিনের শেষে আপনি দেখুন সুমনদা, আমরা একটা সিভিল সোসাইটি গড়ে তুলতে পারিনি যেখানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা যে তুমি যেটা করছো ঠিক করছো না, বা শুভেন্দু অধিকারীকে বলা তুমি যেটা করছো ঠিক করছো না, যে সিভিল সোসাইটির চাপ তৈরি করা যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি ওই বাঙালি রাজনীতি দিয়ে তুমি সমস্তটা ঢেকে দিতে পারো না, তুমি এই ভোটার মানে জালি ভোটার যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে জালি পাসপোর্ট তৈরি হচ্ছে সেটাকে প্রশ্রয় দিতে পারো না। মানে 100 কোটি ভোটারের দেশ তো সামলাতে সময় লাগবে, কিন্তু কয়েকটা আমরা বারবার যেটা বলি ওই যে লাই ড্যামলাই স্ট্যাটিস্টিক্স, তার কারণটা কি? অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে মুশকিলটা কি হয় সেটা হচ্ছে, ধরুন একজন বাঙালি আপনি যদৃচ্ছভাবে র্যান্ডমলি চুজ করলেন, এবার বাংলাদেশি লোকের সংখ্যা তো বেশি, 60% বাংলাদেশি মোট বাঙালির মধ্যে, সুতরাং একজন বাঙালি তুললে তার বাংলাদেশি হওয়ার প্রবাবিলিটি বেশি। কিন্তু এই যুক্তি নিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করানো, এটা অ্যালাউ করা হবে দিনের পর দিন, এবং কেন্দ্র এবং রাজ্য একটা সিরিয়াস ব্যবস্থা নেবে না, এটাও তো চলতে পারে না। এবার এই প্রত্যেকটা জিনিসের এতগুলো দশকের পর দশক চলছে, এবার এই প্রত্যেকটা বিষয়ের এতগুলো করে ডাইমেনশন আছে যেটা একটা ছোট সময়ের মধ্যে সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকবে না, ফলে আমরা কিন্তু গুলিয়ে যাচ্ছি। মানে আমার বক্তব্য হচ্ছে এই বিষয়টা রাজনৈতিক দলগুলো এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি মানুষের সামনে পরিষ্কার না করে আমাদের কিন্তু বিপদ বাড়বে। ব্যাপারটা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধন আমার তো মনে হয় অত্যন্ত জরুরি উদ্যোগ, এবং সেটার বিরোধিতা করার কোনো অর্থই হয় না। এখন নির্বাচন কমিশন তাকে নির্বাচন করাটার মধ্যে কিছু রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা অন্য ইস্যু। তাদেরও প্রশ্নের ঊর্ধ্বে যে রাজনৈতিক স্বার্থে তারা কাজ করছে না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেই উচ্চতায় তাদের নিয়ে যাওয়া, যে উচ্চতায় ফরচুনেটলি ভারতবর্ষের নির্বাচন কমিশন ছিল। এবং নির্বাচন কমিশন কে যখন বাছা হচ্ছে তখন সেটা দেখতে হবে সেটা সংবিধান বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা। সেটা যদি না হয়ে থাকে তাহলে সেটা নিয়ে শুধুমাত্র বিতর্কে গিয়ে তো লাভ নেই। কথা হচ্ছে যে এটা একটা অত্যন্ত জরুরি কাজ, এবং দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, নিরাপত্তা, অর্থনীতি সমস্ত কিছুর স্বার্থে আমার তো মনে হয় যে এই উদ্যোগের সঙ্গে সমস্ত বিরোধী দলগুলির একমত হয়ে সমর্থন করা উচিত। এটা গেল এক। দুই হচ্ছে যে আমার এই যে এখানকার যে অনুপ্রবেশ নিয়ে এত কথা, এবং কেন বাংলার প্রতি অন্যান্য প্রদেশের এই অনাস্থা, তার কারণ হচ্ছে যে এটা পরিষ্কার যে বাংলা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এবং এটা শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এই জিনিসটা পুরো কথা নয়। এর মধ্যে আরও একটা বড় ইস্যু আছে, সেই ইস্যুটা হচ্ছে অর্থনৈতিক, এবং একটি বিশেষ সম্প্রদায়কে এই প্রশ্রয়টা দেওয়া হয় তার কারণ হচ্ছে এই সম্প্রদায়কে প্রশ্রয় দেওয়ার পেছনে একটা বিরাট অর্থনৈতিক চক্র কাজ করে। সমস্ত কিছু প্রকাশ্যে আমরা বলতে পারি না, নানান কারণে বলতে পারি না, কিন্তু এটা তো সবাই যারা বোঝার তারা বোঝেন যে এই যে বিশাল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড একটা ভোটকে কেন্দ্র করে হয়, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের যে অর্থনীতির যে অর্থের যে উৎস, সেই উৎসের সবটার ব্যাখ্যা কি? আজকে যে রাজ্যটা দেউলিয়া প্রায়, সেই রাজ্যটা কিন্তু আবার 10 লক্ষ করে নাকি কত কোটি টাকা পাড়া প্রতি ধরছে। এটা কি হচ্ছে? কোথা থেকে আসছে এই টাকা?
কিভাবে রাজ্য সরকার এই টাকা দিতে পারে এবং নতুন স্কিম তোমার কাছে তোমার প্রশ্নের উত্তর আগে দাও। অধিকাংশ মানুষ তামিল ভাষায় কথা বলে, শ্রীলঙ্কার অসংখ্য মানুষ তামিল ভাষায় কথা বলে। আমরা কি তামিলনাড়ুর লোককে বলি শ্রীলঙ্কায় চলে যাও? দ্বিতীয় প্রশ্ন, আমাদের পশ্চিমবাংলার প্রচুর মানুষ, বিশেষ করে দার্জিলিং কালিম্পং এর মানুষ, তারা গোর্খা নেপালি, তারা নেপালি ভাষায় কথা বলে। আমরা তাদের বলি না নেপালে চলে যাও। আজমল কাসাব 26/11 টেররিস্ট, তার আদি বাড়ি হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আমরা পাঞ্জাবিদের বলবো পাকিস্তানে চলে যাও? বাংলা ভাষায় কথা বললে বেছে বেছে আইডেন্টিফাই করা হচ্ছে কেন? কারণ হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, বাংলা যদি মাতৃভাষা মেনশন করো আমার সুবিধা হবে তোমাকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে। আপত্তির জায়গাটা এই জায়গায়। কারণ পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাভাষী বাংলাদেশিদের ভোটার এবং আধার কার্ড সব থেকে বেশি জালি তৈরি করে তাদেরকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আসছি 2 নম্বর। বারবার করে আমি ইতিহাসে কেন ফিরে যাচ্ছি? 1984 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা থেকে, কংগ্রেসের তখন যুব নেত্রী ছিলেন, তিনি জিতলেন। কোন সিট থেকে জিতলেন? যাদবপুর। বাঙাল, পূর্ববঙ্গীয় বাঙাল অধ্যুষিত গড় কমিউনিস্ট পার্টির ধ্বংস হয়ে গেল। তারপর আপনি দেখবেন এই সমস্ত যা কি বলছি 1987 এর পরে তাদের যে হেরেছেন, 1987 এর পরে যারা জন্মেছেন তাদের ডকুমেন্টস লাগবে। কখনো ভেবে দেখেছো সুমনদা? আমি আগেও বলেছি, আবারও বলছি, 1985 এর পর থেকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বর্ডারিং ডিস্ট্রিক্টসের নাম্বার অফ রেশন কার্ডস জিপি সিরিজে যেভাবে বেড়েছে, কালিমুদ্দিন শামস খাদ্যমন্ত্রী ছিল এবং তার 1984 আগে বছর বছর কতগুলো রেশন কার্ড হয়েছে এবং 1985 এর পর থেকে কি জাম্প সার্চ করে গেছে। এইটা কি করে হয়েছে, কেন হয়েছে? শুরু এইখান থেকে, যে শুরুকে রেকটিফাই করতে হবে। আমি বলছি যে তুমি কলিমুদ্দিন শামস এবং রেশন কার্ডে চাপালে হবে না। রেশন কার্ড যখন তারপরে ভ্যালিড ডকুমেন্টস এর ভেতরে আধার চলে এলো, পাসপোর্ট চলে এলো, জাল পাসপোর্ট চক্র কি দেখিয়েছে? আমি বলছি রাজস্বী, একদিকে পাসপোর্ট অফিসের মধ্যে কেন্দ্র সরকারি কর্মচারীরা একটা র্যাকেট, আরেকটা র্যাকেট হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনে রাজ্যের পুলিশ ভেরিফাই করতে যাচ্ছে। হাতে হাত মিলিয়ে দুর্নীতি হয়েছে, হাতে হাত মিলিয়ে দুর্নীতি হয়েছে সেন্ট্রাল বডি এবং রাজ্য পুলিশের একাংশের মধ্যে। এটা হয়েছে। আনফরচুনেটলি একটু রাজস্বীর কাউন্টার আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে 2004 থেকে 2014 ইউপিএ করেনি, 2014 থেকে 2024 অবধি বিজেপি করতে পারছে। আলোচনা করছেন কার কথায়? বিজেপি করছে বলে তো আপনি অভিযোগ লাগছেন যে আমরা রাজনীতি করছি। আমরা তো বিরোধী রাজনীতি করছি এবং আজকে কাজ করছি। আপনি 10 বছর আমরাই তো করছি। আগে তো 10 বছর ছিল, এতদিন করেনি। 10 বছর যদি ইউপি এর 10 হয়, বিজেপিরও 10 হয়েছে, এটা একটা। আর দুই যেটা কাউন্টার আর্গুমেন্ট, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আমরা সিএ করিনি, 10 বছরের মধ্যেই তো সিএ হয়েছে। এগ্রিড, কিন্তু আমরা সেটা করিনি। এই আর্গুমেন্টটা দুদিক থেকেই আসে। আর দ্বিতীয় আর্গুমেন্ট, শুনুন, যারা কেউ ছুঁই করেনি এনআরসি তো 1985 এ রাজীব গান্ধী সরকারকে করতে বলেছে, সেটা কেন আমাদের করতে হলো? জয়টার সঙ্গে রিলেটেড হয় না, সেটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর কারণে। সেটা কিন্তু এই বলছি যে খাগড়াঘরের ঘটনার সাথেও তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বনাথ দাকে আমি একবার বলছি, এর সাথে যুক্ত করতে গেলে শুধু বাংলাদেশিরা অ্যান্টি ন্যাশনাল বা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কোয়েশ্চেন শুধু বাংলাদেশিরা নয়, তার সাথে জম্মুতে ধরা পড়েছে আরএসএস এর নেতা যারা হচ্ছে পাকিস্তানের চরবৃত্তি। তোমার নামও কিন্তু মানি না আমরা। কিন্তু আমি বলছি সব ঠিক আছে, ওনার নামটা শামস নয়, শামস। হ্যাঁ, এই বাংলা ভাষা নিয়ে অনেক চোখের জল ফেললো। তোমার গায়ে লাগলো? কংগ্রেস ভাই বলতে দেবে নাকি? এটা কি শরিকি দ্বন্দ্ব? না না, আমি বলছি যে চোখের জল ফেললো তো, এই যে 22 লক্ষ 22 লক্ষ বলছি, সব কি হাসতে হাসতে চলে গেছে আনন্দে নাকি সব? এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ওরা তো মারছে, ওরা তো নির্লজ্জের মতো মারছে। ওই ডবল ইঞ্জিন সরকার, ডবল আমার কথা হচ্ছে
ওই যে একটা রাজস্থানে সরকার ছিল, তৃণমূলের নেই, বাংলার থেকে বেশি পরিযায়ী শ্রমিক তোমার যে 14 বছরে ওরা 22 লক্ষ দেখাচ্ছে, আর তার কাউন্টারে দেখাচ্ছে যে 1.5 কোটি এখানে লাগে, যারা বংশ পরম্পরা ধরে এখানে থাকেন। আমি বলছি তাহলে এই সংখ্যাটা বাড়ছে কি? হাসতে হাসতে চলে গেছে। আপনি শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে সব জায়গায় গিয়ে দেখবেন একটা পিঠে ব্যাগ নিয়ে, জলের বোতল নিয়ে ছেলেগুলো যাচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। একদম আপনি গিয়ে দেখবেন আজকে এই রাজ্যে মাথাপিছু রোজগার কমছে, আর এ রাজ্যে আর কারা কারা যাচ্ছে? আগে যেত কারা? আপনি বলুন না, আমার রাজ্য থেকে কারা যেত? বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা বিদেশে যেত পড়াশোনা করতে। আজকে মেধারও পলানো হচ্ছে, পুঁজিরও পলানো হচ্ছে, আর বড় বড় কথা বলছেন। ওরা বলছে বাঙালি 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 বাঙালি, বিরাট একেবারে সেন্টিমেন্ট, চোখ দিয়ে জল পড়ছে প্রচুর। আমি জানি না বাংলা শিক্ষক এখন খুঁজতে পারবেন কিনা ইউসুফ পাঠান। আমরা বলিনি, কৌস্তবরা বলেছিল মাসুল সমীকরণ নীতির জন্য পশ্চিমবাংলাকে রুগ্ন করে দিয়েছে। পশ্চিমবাংলা বঞ্চিত হয়েছে, কয়লার স্টিল নিয়ে গিয়েছে, বিনিময়ে বাংলাকে কিছু দেয়। ইতিহাস থেকে বর্তমানে ফিরবো এবং এই সময়ে ফিরবো, আজকে ফিরবো। কেন ফিরবো? যে আবার সেই যে তালিকাটা বলছিলাম না, যে প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তালিকা, যে অন্যান্য রাজ্যে গিয়ে যেমন মালদার 7 জন পরিযায়ী শ্রমিক, যে যাদের নিয়ে এত লড়াই হচ্ছে, যে তাদের আটকে রাখার অভিযোগ হরিয়ানার গুরগাঁও পুলিশের বিরুদ্ধে, এবং পরিবারের বক্তব্য মারাত্মক, খেতে অবধি দেয়া হয়নি, ভেরিফিকেশন হচ্ছে। দেখুন, বাংলাদেশি তারা, তাদেরকে ধরুক। ভারতের লোককে কেন ধরছে? ভারতের লোকের উপরে এত কেন অত্যাচার? বাংলা ভাষায় কথা বলার শাস্তি, জুটছে বাংলাদেশি তকমা, অভিযোগ চলছে পুলিশি অত্যাচার। কোচবিহার, উত্তর 24 পরগনা, নদিয়ার পর এবার মালদার 7 পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠল হরিয়ানার গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। খোদ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর থেকে উঠেছে এই ভয়ঙ্কর অভিযোগ। আটক পরিযায়ী শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন তাদের পরিজনরা। আমার ছেলেকে ধরে নিয়েছে, খাটতে গেছিল আমার ছেলে, ওগুলোকে ওখানেই তো ধরে নিল পুলিশ। সবই দিচ্ছি, কিছু মানছে না ওরা, মারধরও করেছে। ছেলে পেলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে। আমাদের ছেলে পেলে না খাটবে তো আমরা খাবো? হিম ঘরের মতন ভরে দিলে, একটা কুঠির মতন ঘরে সিলাসিলি করে, বকরি গরু যেমন সিলাই এরকম করে সিলিয়ে ভরে দিলে। বাংলাদেশি বাঙালি, বাঙালিরা তো আর হিন্দি কথা বলতে পারবে না। বাংলাদেশি তারা, তাদেরকে ধরুক। ভারতের লোককে কেন ধরছে? ভারতের লোকের উপরে এত কেন অত্যাচার? দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে, আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। তো তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে। এখন আমরা দিদিকে খবরটা দিব, দিদি যেন তাদেরকে ব্যবস্থা করে তাদেরকে যেন ছুটানো যায়। তার জন্য আমরা কলকাতায় আছি, আমরা পার্টি অফিসে জানাচ্ছি, জানানোর পর তাদের ব্যবস্থাপনা করব। এই ইস্যুতে রাজনৈতিক তরজারও শেষ নেই। এই প্রেক্ষাপটে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, হরিয়ানার গুরুগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষদের বেআইনিভাবে আটক করে রাখা ও নৃশংস অত্যাচারের রিপোর্ট পাওয়া যাচ্ছে। এই সমস্ত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের উপর এই আগ্রাসী মনোভাব দেখে আমি হতবাক। আমরা এই অত্যাচার বরদাস্ত করব না। এই ভাষা সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা হোক। ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না? এখানটায় কুমিরের কান্না না কেঁদে যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে, সেই সব রাজ্যের সাথে কথা বলুন, সেখানে এখানকার অফিসারদের, আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন। বাংলা ভাষীদের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে অধীর চৌধুরীর নেতৃত্বে পথে নামে কংগ্রেস। অভিজিৎ চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন আপনারা কি বলছেন, আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। শেখ শামীম তিনি লিখছেন, ভোটার তালিকায় যদি অস্বচ্ছতা থাকে তাহলে নির্বাচনগুলো স্বচ্ছভাবে হতে পারে না। সুভাষিস রায় লিখছেন, ভোটার লিস্ট সংশোধন হলে ভোটের শতাংশেও বড় হেরফেরের সম্ভাবনা থাকবেই। চিন্ময় মুখোপাধ্যায় লিখছেন, কমিশন স্বচ্ছভাবে তাদের কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখুক স্বয়ং আদালত। সুব্রত পাল লিখছেন, ভোটার তালিকা সংশোধনের নাম শুনে শাসক দল কি ক্ষমতা হারিয়ে ফেলার ভয় পাচ্ছে?
আশরাফ মির্জা তিনি লিখছেন, ভোটার লিস্ট সংশোধনের নামে বিশেষ রাজনৈতিক দলের সমর্থক ও বিশেষ সম্প্রদায়কে লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত, অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের চেষ্টা। আমি অরূপের কাছে আসবো। কালকে এই অনুষ্ঠান যখন করছি অরূপ, পার্থপ্রতিম রায় যথেষ্ট উচ্চ পদে ছিলেন, একসময় জেলা সভাপতি ছিলেন, তারপর প্রাক্তন সাংসদ তো বটেই, একটা ফুটেজ সকালে পোস্ট করলেন কোনো রকম ভেরিফাই না করে, এমনকি এইটুকু ডিসক্লেমার দিলেন না যে সেটা তিনি যাচাই করে দেখেননি। তাই নিয়ে রাজ্য উত্তাল হলো, কারণ সেই ফুটেজ মোজাইক না করে প্রায় দেখানো যায় না, এমন বিভৎস মারা হচ্ছে একটি পরিবারকে। আমি বলছি, তারপর তিনি বলছেন যে যাচাই না করে, এবং কার্যত এই স্টুডিওতে বসেই কেয়া ঘোষ দেখালেন যে আমাদেরই এবিপির আরেকটি চ্যানেল, সেই চ্যানেলে প্রায় বেশ কয়েক মাস আগের একটা সম্পূর্ণ অন্য প্রেক্ষিতের ফুটেজ, যেটা এই পরিযায়ী শ্রমিকদের আঘাত, তাদের বঞ্চনার সঙ্গে কোনো সম্পর্কই নেই। তোমার কি মনে হয় না যে একটা শাসক দল এবং দায়িত্বশীল দলের সদস্য এবং নেতা এবং একাধিক প্রাক্তন পদাধিকারী এই মুহূর্তেও একটা গুরুত্বপূর্ণ পদে আছেন? আর একটু দেখো, আমি তোমার সঙ্গে একমত যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং তার সংখ্যা ক্রমশ বাড়ছে, বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে। তুমি এক্ষুনি বলবে বিজেপি শাসিত, আমি বলবো বিজেপি শাসিত রাজ্যের বাইরেও আনফর্চুনেটলি তামিলনাড়ু এবং পাঞ্জাবেও ছড়িয়েছে। আমি বলছি একটু দায়িত্বশীল ভূমিকা আমাদের সবার পালন করা উচিত। না, নিশ্চিতভাবে সুমন, বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়া যেভাবে ব্যাপ্তি হয়েছে, আমাদের কোনো জিনিস শেয়ার করার আগে ভেরিফাই করা উচিত। এবং এটাও ঘটনা, পার্থ নিজে সেটা স্বীকারও করেছে এবং সরিয়েও দিয়েছে ভিডিওটা। এমন নয় যে আমি কিন্তু তাতে সুমন এই আপনি সঞ্চালক, আমি জানি বিশ্বনাথ দা নয়, তাতে এই তথ্যগুলো কোথাও মিথ্যে হয়ে যায় না, যেমন আবার সঞ্চালকের ভূমিকা পালন করছে। এই তথ্যগুলো মিথ্যে হয়ে যায় না যে প্রথম এই ঘটনাটা সূত্রপাত কি থেকে সুমন, যখন মহারাষ্ট্র থেকে 4 জনকে নেওয়া হলো এবং তাদেরকে বাংলাদেশে আমরা বলছি পুশব্যাক, আসলে পুশব্যাক কাদের করায়, অন্য দেশ থেকে আসছে তাদের পুশব্যাক করলাম, এখানে পুশব্যাক না পুশ ইন করা হয়েছে অ্যাকচুয়ালি। তাদেরকে বাংলাদেশি তো বাংলাদেশিদের পুশব্যাক করা হয়েছে। মাঝখানে কত কথা, ব্যারাকপুরের দুজন তোমাদের ভাই, তোমার নাম অরূপ চক্র, তুমি তৃণমূলের প্রতিনিধি হতে গেলে আবার আপত্তি নেই। তুমি এবার তুমি তোমার বিজেপিতে আসতে চাও, সেটাই বলতে চাইছো। আমি একটা উত্তর পেলাম না। এইটা ধরো তোমার পাশে বসা রাজস্বী একটা পোস্ট করতো, যে আমি ধরো আমি একটা অন্য প্রেক্ষিতে কটা এফআইআর হতো, রাজ্য জুড়ে এফআইআর হতো, পুলিশি তদন্ত শুরু হতো, কেস টেনে, মানে আমি বলছি একটা ফুটেজ যেখানে একটা দেশের, আমি তোমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত যে আমাদের রাজ্যের মানুষ মার খাচ্ছে, এটা ভয়ঙ্কর ঘটনা। আমি বলছি সেই ঘটনায় আমি এটা ভুয়ো ফুটেজ পোস্ট করব এবং একটা বিরোধী দল করলে আমি বলছি আমি লিখে দিচ্ছি এফআইআর হতো। না, আমি প্রথম সমস্যাটা সূত্রপাত হলো যখন 4 জন মানুষকে ধরা হলো, তাদেরকে বলা হলো বাংলাদেশি, তুমি পাঠিয়ে দিলে বাংলাদেশে, মেনে নিলাম বাংলাদেশি। তাহলে ফ্ল্যাগ মিটিং এর পর তুমি তাদেরকে ভারতবর্ষে আনলে কেন? তার মানে তোমার সরকার স্বীকার করলো তারা ভারতীয়। তাহলে ভারতীয় নাগরিককে তুমি বাংলাদেশে পাঠিয়েছিলে কেন? কারণ তারা বাংলা ভাষায় কথা বলে। এই জায়গা থেকে আমি আবার বলছি, প্রত্যেক নেতার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। যদি কোনো নেতা ভুল করে সেটা রেকটিফাই করেছে, মুশকিলটা হচ্ছে যে বিজেপি, কিন্তু আমি বলছি যে পরবর্তীকালে যদি তোমরা ব্যবস্থা নাওনি, না নিলে তো আমি জিজ্ঞেস করবো কেন করোনি। প্রত্যেক নেতার সঙ্গে ব্যবহারটা এক হওয়া উচিত। আমি বলছি এটা পারবে না, কেন? এটা পলিটিক্যাল প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে নির্বাচন তিনটে মানে, কিন্তু আমি একটা ভুয়ো ফুটেজে তৃণমূলই দুর্বল হয়, আবার বলবো তার আগে লাখ লাখ লোক দেখে নিয়েছে। মানে আমার সাধারণ মানুষের মনের মধ্যে ঢোকাতে হবে যে বাংলা বাঙালি ইস্যুর উপর ভিডিওগুলো পলিটিক্যাল প্রজেক্ট, মানুষের মনে পার্থপ্রতিম বাবুর হতো বা অমিত মালবিয়ার একই রকম নিন্দাযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি এখনো অব্দি কি স্টালিনকে লিখেছেন, ইন্ডিজোটের অপর পার্টনার যে তামিলনাড়ুর থেকে মুর্শিদাবাদের লোকেদের? কেন পাঞ্জাবের আপকেও লেখা উচিত? না না, আমি বলছি পাঞ্জাবে তো একই ঘটনা ঘটেছে। তো ইন্ডিজোটেরই তো শুরু।
আমি বলছি যে স্ট্যালিনকে কেন পাঞ্জাবের আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট গুলো 2012 সালে হেমন্ত বিশ্ব শর্মা যখন বলতো আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট গুলো তো বারবার মিথ্যের ওপর দিয়ে চলছে। সত্যির জায়গাগুলো সেখানেও আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্টগুলো খুব অদ্ভুত। যেমন 4 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, বিরাট ভুল। আবার পশ্চিমবঙ্গে 26,000 বাঙালির চাকরি নিয়ে কি হবে কেউ জানে না, অর্থাৎ 4 বেশি না 1 সেকেন্ড 4 বেশি না 26,000 বেশি, এই নিয়ে একটা দ্বন্দ্ব চলবে। আমি বারবার বলছি যে পজিটিভ ইতিবাচক রাজনীতি, একটাই কথা ইতিবাচক এই আবার থাপ্পড়ের রাজনীতি, ইতিবাচক রাজনীতির কথা আসছে না। যেমন একটু পরে আপনি হয়তো 8,000 কোটির কথা বলবেন, যেখানে 10 লক্ষ করে টাকা প্রত্যেক পাড়ায় দেয়া হচ্ছে এবং 80,000 বুথে। 8,000 কোটিতে প্রশ্ন উঠবেই কতগুলো স্বাস্থ্যকেন্দ্র হতো, কতগুলো স্কুল হতো। ফলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ইতিবাচক ভাবনা, কিন্তু পরিষ্কারভাবে কোনো রাজনৈতিক দল আমাদের সামনে নির্বাচনের আগে, সে বিহারই হোক বা পশ্চিমবঙ্গ, রাখছে না। অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন এঁকেছিল, জেল খাটিয়েছে। আপনি কি বলছেন? যারা এমার্জেন্সি কি বড় বড় কথা বলছে? ভাষা আন্দোলনের যে একটা মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলা ভাষা, বাঙালিকে বাঁচাও, ভাষা বাঙালিকে বাঁচাতে গেলে ভাষা বাঁচাতে হবে। আপনারা বলুন তো, বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কি করা হচ্ছে? কটা বাচ্চা, কটা ছাত্রছাত্রী যারা সম্পন্ন পরিবারের, তারা বাংলা মাধ্যম স্কুলে পড়ে, তারা প্রত্যেকে ইংলিশ মিডিয়াম। বহু স্কুল বন্ধ হয়ে গেছে, বিদ্যাসাগর মশাইয়ের জানে না, তারা বাংলা পড়তে পারে না। শুভময়দা 8,000 কোটির কথা বলছিলেন, 8,000 স্কুল এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এবং এই যে একটা বিরাট পরপর অন্তত আমাদের পরে যদি ধরি, তাহলে অন্তত আমাদের পরবর্তী 3টে জেনারেশন বেরিয়ে গেছে, 3টে প্রজন্ম যারা বাংলা ভাষাটাই শিখছে না। এবং যদি বা স্কুলে 2-4 পাতা পড়েছে, পরবর্তীকালে তার কাজকর্ম করার ক্ষেত্রে হিন্দি এবং ইংরেজির চাপে তারা সেই বাংলাটুকুও ভুলে গেছে। তার জন্য কি করা হয়েছে? বাংলা ভাষাকে বাঁচানোর জন্য যে অর্থনৈতিক ভিত্তি দরকার ছিল, যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে একটা ভাষা বেঁচে থাকে, কি করেছে রাজ্য সরকার তার জন্য? কিচ্ছু করেনি। আজকে যেখানে ছাপা হয়, আমি আমার এরিয়া নিয়ে বলছি, 20 বছর 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে তখন সিপিএম এর আমলেও যারা নাকি সংগঠন করাটাকে একটা বিরাট কাজ বলে মনে করে, তারাও, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও কলেজ স্ট্রিট অঞ্চলে যত প্রকাশক, বাইন্ডার্স ইত্যাদি ইত্যাদি আছেন, সেখানকার শ্রমিকরা কি সাংঘাতিক খারাপ পরিবেশে কাজ করেন। তাদের কোনো সংগঠন নেই, তারা অত্যন্ত কম মজুরিতে, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন ধরে কাজ করে আসছেন। কে করেছেন তাদের জন্য? তারা তো বাংলা ভাষার আকর যে জায়গাটা, কলেজ স্ট্রিট অঞ্চল, সারা পৃথিবীতে এরকম নিদর্শন নেই। সেই জায়গাটা নিয়ে কোনো সরকার কোনো কাজ করেনি। কেউ কি জানে যে কোন প্রকাশক কোন কর্মচারীকে কত টাকা মাইনে দেয় আজকের দিনে, তাতে তাদের সংসার চলে কিনা, তাই নিয়ে কোনো কিছু হয়েছে? ভোটের দাম নেই, ওদের অল্প ভোট। বাংলা সাহিত্যের একজন নামকরা সাহিত্যিক, ভাগ্যিস উনি কলকাতায় সুমনদের স্টুডিওতে বসে বলছেন। এটা যদি রাজস্থানে বলতেন, ওনাকে হয়তো বাংলাদেশি বলে তকমা দাগিয়ে দেওয়া হতো কিনা, আমার এই আশঙ্কাগুলো কাজ করে। আমি আমি মানে একটা রিকোয়েস্ট করবো সবাইকে, একটু ভাবো যে আমরা বিরোধিতা করতে গিয়ে গুজ্জু শব্দটা, মানে গুজরাটিদের উদ্দেশ্যে গুজ্জু শব্দটা ব্যবহার করছে আমাদের সাংসদ, মানে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন, আজকে আমার যেমন আমি বলছি, আপনি গুজ্জুর বললে ওদেরও তো স্বাভিমান আছে, ওদের তো আঘাত লাগবে। তাহলে আজকে আমার ছেলে, আপনার ছেলে যখন গুজরাটে গিয়ে কাজ করছে, আহমেদাবাদে কাজ করছে, তাদের প্রত্যাঘাত আসবে না? আমরা একবার ভাববো না।
বক্তব্য এত শুধু তো ভাষা সন্ত্রাস নয়, ভাষা আন্দোলনের কথা হচ্ছে, চমৎকার কথা, কিন্তু বিশ্বাস করুন ভাষা আন্দোলন বললে সেটার ব্যাপ্তি এত বেশি, সেই ব্যাপ্তির মধ্যে ওই কলেজ স্ট্রিটের প্রকাশক, বাংলা মাধ্যম স্কুলগুলো সব চলে আসুন না বাঙালি একটা পজিটিভ চিন্তা ভাবনায় নতুন করে তার ভাষা এবং তার ভাষার যে শাখা প্রশাখাগুলো প্রত্যেকের জীবনের সঙ্গে তাদের বেঁচে থাকা, তাদের সমাজ, তাদের অর্থনৈতিক সঙ্গে যুক্ত আছে, সেই সমস্তগুলো জুড়ে একটা নতুন ভাষা আন্দোলন শুরু হোক না। যে ভাষা আন্দোলনের মধ্যে সংকীর্ণ প্রাদেশিকতা থাকবে না, যে ভাষা আন্দোলনের মধ্যে ভাষার উৎকর্ষতা থাকবে এবং যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষার উৎকর্ষতা এত ছড়িয়ে পড়ুক যে অন্য কেউ তার দিকে কালিমালিপ্ত করার উচ্চতাতেই পৌঁছতে পারবে না। এইটা কেন আমাদের চিন্তা ভাবনা হবে না? আমি বলছি শুধু এটা রাজনীতির গণ্ডে থেমে থাকুক না, বরঞ্চ আমি বলবো এই অবকাশে এই বাংলা ভাষাকে আরো অন্য উচ্চতায় কি নিয়ে যাওয়ার কথা ভাবতে পারে বাঙালি? না, পারে না। আমি বলছি আমি পজিটিভ ভাবতে চাইবো। ভোটের রাজনীতিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে, ডাস্টবিনে ফেলে দিয়ে ভাষা নিয়ে দলমত নির্বিশেষে সবাই ভাবুক না, এবং যে বাঙালি অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে তারা এই রাজ্যে এসে মাথা উঁচু করে কেন বাঁচতে পারবে না? যারা অন্য রাজ্যে আছে তারা বাঙালি পরিচয়ে বাঙালি শব্দ উচ্চারণ করে মাথা উঁচু করে কেন ভাবতে পারবে না, কেন বেঁচে থাকতে পারবে না? এই প্রশ্ন শুধু এই রাজ্যের মাটিতে নয়, সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমার পরের প্রতিবেদন একেবারে অন্য প্রেক্ষিতে, সেটা কিন্তু একেবারে মাইক্রো লেভেলে উত্তর কলকাতার একেবারে দুজন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী মুখ, অতীন ঘোষ এবং শান্তনু সেন, মুখোমুখি সংঘাত। সেই সংঘাতের নানা ডাইমেনশন আছে, প্রতিবেদনে দেখাবো। রাতে তুলকালাম, দিনে ধুন্ধুমা, বিধানসভা ভোটের মুখে প্রকাশ্যে চলে এলো প্রাক্তন তৃণমূল সাংসদ এবং সাসপেন্ডেড নেতা শান্তনু সেন ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের লড়াই। কাল রাত্রিরে শান্তনু সেন আবার নিজের গাড়ি করে নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর তার স্ত্রীকে নিয়ে সঙ্গে বেশ কয়েকজন লোক নিয়ে এসে এখানে হামলা করে। কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার, তার প্রত্যুত্তরে কিছু বলতে আমি বাধ্য নই। বুধবার রাতে শান্তনু সেন ও তার স্ত্রী তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে অনুগামীদের সঙ্গে নিয়ে এলাকারই কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে। সেই সংঘাতই শান্তনু সেনের অনুগামী বনাম অতীন ঘোষের অনুগামীর চেহারা নেয়। শান্তনু সেন মেরেছে, কাকলি সেনও মেরেছে। আমি ফোন করতে যাচ্ছিলাম, ফোনটা দেখুন কি অবস্থা করেছেন। আমার বিধায়কের সঙ্গে থাকি, মাননীয় বিধায়ক আমাদের অতীন ঘোষ মহাশয়, তৃণমূল। যে অভিযোগটা বিজেপি বা সিপিএম আমার বিরুদ্ধে করে, সেই অভিযোগটা যদি আমার দলেরই কারোর মুখ থেকে আপনি শোনেন, তাহলে কার সাথে কার আতাত আছে সেটা বোঝা যাবে। বৃহস্পতিবার বিকেলে শান্তনু সেনকে গ্রেফতারের দাবিতে সিথি থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূলেরই কর্মী সমর্থকেরা। নামটাই তো স্কোয়ার ফুট, শান্তনু সেনের স্কোয়ার ফুটেই টাকা তোলে। ঘটনাস্থলে পৌঁছে দলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে শুট চালান তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমাদের লেভেলে পদাধিকারী, দায়িত্বশীল মানুষ, তারা রাত্রিবেলায় পাড়ায় গিয়ে গন্ডগোলে নেতৃত্ব দেবেন, গন্ডগোলে আসবেন, এটা প্রত্যাশিত নয়। যা শুনলাম এখানে আমাদের দলীয় কর্মী, দীর্ঘদিনের কর্মী কল্যাণ, সে গুরুতরভাবে আহত হয়, তাকে মারধর করে শান্তনু সেন নিজে করেন। এখানে এক বয়স্ক ভদ্রমহিলা, প্রায় 80 বছর বয়স, তাকে কাউন্সিলর কাকলি সেন তাকে থাপ্পড় মারি এবং সমীর দাসকে মাথা ফাটিয়ে দিয়েছেন, সেই হসপিটালে এখনো অ্যাডমিট আছে, ভর্তি আছে। তিনি আমারও বিধায়ক, তার ইলেকশনে আমিও প্রাণপাত করে কাজ করেছি। আর আমি কাউন্সিলরের বিষয়ে বলতে পারি, তিনি একজন প্রথিতযশা চিকিৎসক, তিনি একজন খুব বড় মাপের চক্ষু বিশেষজ্ঞ। তিনি কি করতে পারেন না পারেন সেই ব্যাপারে এলাকার মানুষের যথেষ্ট সম্যক ধারণা রয়েছে। এই ঘটনায় পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। সিটি থানার বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ, সাধারণ মানুষ কমপ্লেন করতে গেলে কমপ্লেন দেয় না। আমি তো সরাসরি এই ঘটনা মুখ্যমন্ত্রীকে জানাবো। গতকালে অনেক রাতে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সব মিলিয়ে শান্তনু সেন ও অতীন ঘোষের কলহের আছে তপ্ত উত্তর কলকাতার রাজনীতি। সুদীপ্ত আচার্য, আবির দত্ত ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন।
বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে কার্যত মেরুকরণের হাওয়া বইছে। বিজেপি নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সুর চড়িয়ে হিন্দু ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছে, আর উল্টো দিকে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দিয়ে তৃণমূল সংখ্যালঘু মন জিততে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। দেখুন, শেষ অবধি রাজ্যবাসী কাকে মসনদে পৌঁছে দেবেন সেটা তো আগামী বছর আমরা জানতে পারবো। তার আগে এসব দড়ি টানাটানি নিয়ে অ্যানিমেশনে সামান্য রসিকতা, তার জন্য আবার আমাদের কেস দিয়ে টানাটানি করবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। ওকে Yes. কেস দেবেন না প্লিজ।